আসসালামু আলাইকুম। জি সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল আহাদ রাফি। আজকে আমরা লেকচার 1 পড়ব সাধারণ জ্ঞানের। আচ্ছা, আমাদের আজকে সাধারণ জ্ঞানের প্রথম লেকচার বাংলাদেশ বিষয় নিয়ে। আজকে আমরা বাংলাদেশ বিষয় নিয়ে প্রথম লেকচার পড়ব। এবং এই যে শুরু করার আগে আমাদের যেহেতু প্রথম ক্লাস, আপনাদের প্রতি আমার কিছু পরামর্শ থাকবে। সেটি হচ্ছে, সাধারণ জ্ঞান আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের মনে থাকে না সাধারণ জ্ঞান, এবং এটা আপনি আমি সবারই একই সমস্যা। ঠিক আছে, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে অবশ্যই একটা জিনিস বারবার পড়তে হবে। এবং সাধারণ জ্ঞান বিষয়টা মনে রাখতে গেলে আমরা দেখব আমাদের এখানে যেহেতু অনেক ইনফরমেশন, অনেক বিষয়াদি আছে, সেই বিষয়গুলো একত্রে আয়ত্তে নিয়ে আসা খুবই কঠিন কাজ। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে, আমাদের বারবার পড়তে হবে। এবং আমাদের ক্লাসে টিচাররা যে বিষয়গুলো পড়াবে এবং আমাদের লেকচার শিট রয়েছে, সেই লেকচার শিটগুলো আমরা ভালোভাবে শেষ করব। বাংলাদেশ বিষয় বলে লেকচারের প্রথম লেকচারে আমরা যে বিষয়গুলো আমরা পড়ব বাংলাদেশের পরিচিতি, বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি আমরা দেখব, বাংলাদেশের আশেপাশে কী আছে বা কোন রাষ্ট্র আছে, কোন সমুদ্র আছে, সেই বিষয়গুলো আমরা দেখব। তার সাথে আমরা দেখব বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু। কি দেখব? আবহাওয়া এবং জলবায়ু। সাথে দেখব বাংলাদেশের ভূপ্রকৃতি। আমরা আরও দেখব বাংলাদেশের যত ধরনের দ্বীপ আছে, পাহাড় পর্বত, তারপরে জলপ্রপাত, বিল, হ্রদ, যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা দেখব আমাদের এই ক্লাসে। ঠিক আছে, ওকে। আপনারা আজকের প্রশ্ন পরীক্ষা দিয়েছেন, যেহেতু পরীক্ষা প্রশ্ন কঠিন লেগেছে, আপনারা যেহেতু সাধারণ জ্ঞান আগে থেকে পড়েন নাই, সেহেতু আপনাদের একটু কঠিন মনে হবে। আমরা আশা করছি আমাদের নেক্সট যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো আপনাদের ভালো হবে। এবং আপনারা যেটা করবেন সেটি হচ্ছে, আমাদের নেক্সট যে পরীক্ষাগুলো হবে এখানে ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি আমাদের আজকের লেকচার। বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের পরিচিতি, সীমান্ত সীমারেখা, আবহাওয়া, জলবায়ু, এই সমস্ত বিষয় নিয়ে তাহলে আমরা আমাদের লেকচার শুরু করতে যাচ্ছি। আমরা আজকে দেখব আমাদের বাংলাদেশের পরিচিতি। প্রথমে যদি দেখি আমরা বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি যদি দেখি, আমরা জানি বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা রাষ্ট্র, তাই না? বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা রাষ্ট্র। এখন আসেন, আমরা যদি এরপরে দেখি একটা রাষ্ট্রের অবস্থান নির্ণয় করার জন্য আমাদের বেশ কিছু অর্থাৎ একটা রাষ্ট্রের 4টা প্রান্ত লাগবে আমাদের। অর্থাৎ অক্ষরেখায় সেই রাষ্ট্রের অবস্থান, অর্থাৎ অক্ষাংশে একটা রাষ্ট্রের অবস্থান, এবং আমাদের দরকার হবে দ্রাঘিমাংশে সেই রাষ্ট্রের অবস্থান। ঠিক আছে, তাহলে দেখেন একটা রাষ্ট্র আমরা যখন দেখব, ঠিক আছে, আমরা যখন দেখব এই যে বাংলাদেশ রাষ্ট্রটা, আমরা যদি দেখি বাংলাদেশ রাষ্ট্রের মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিমে একটা রেখা কল্পিত হয়েছে, যে রেখাটির নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। নিশ্চয়ই আপনারা জানেন কি রেখা? কর্কটক্রান্তি রেখা। এই যে কর্কটক্রান্তি রেখাটি বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম দিকে গিয়েছে, এবং এই যে কর্কটক্রান্তি রেখার 2 প্রান্ত, অর্থাৎ একটা হচ্ছে আমাদের বাংলাদেশের কুমিল্লা জেলা আর একটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা। অর্থাৎ আমরা যদি একটু মানচিত্রে দেখি, আমরা যদি একটা মানচিত্র আঁকি বাংলাদেশের, আমরা যদি মানচিত্রটা খেয়াল করি, আমাদের একটু বাংলাদেশের যদি আমরা মানচিত্র খেয়াল করি, এই যে দেখেন একটু, এই যে এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, তাই না? এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এই যে এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। আমরা একটু মানচিত্র আঁকলাম। সবাই খাতা নিয়ে বসেন প্লিজ, সবাই খাতা নিয়ে বসবেন। ঠিক আছে, আমাদের এই যে বাংলাদেশের মানচিত্র, আমরা দেখব বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে একটা রেখা গিয়েছে। কোন রেখা? এটির নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। কি রেখা? কর্কটক্রান্তি রেখা। অর্থাৎ আমরা যদি দেখি পৃথিবী, এটা যদি হয় পৃথিবী, তাহলে পৃথিবীর উপরের দিক হচ্ছে কি আপনার উত্তর দিক, আর নিচের দিক হচ্ছে দক্ষিণ দিক। এখানে আমরা জানি পূর্ব থেকে, এই যে পূর্ব দিক, এই যে পশ্চিম দিক, পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীকে বিভক্ত করেছে একটা রেখা, যেটির নাম হচ্ছে নিরক্ষরেখা। এই যে 0 ডিগ্রিতে নিরক্ষরেখা। তাহলে নিরক্ষরেখার ঠিক উপরে 23.5 ডিগ্রিতে আমরা জানি একটা কি রয়েছে, একটা রেখা রয়েছে, যেটির নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। কি রেখা? কর্কটক্রান্তি রেখা। একটু মনে রাখবেন আর লিখবেন খাতায়, এই যে কর্কটক্রান্তি রেখা। তাহলে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের কোন জেলা দিয়ে কল্পিত হয়েছে? এই যে এটা হচ্ছে রাঙামাটি জেলা, আর এখানে হচ্ছে কুমিল্লা জেলা, আর এটা হচ্ছে বাংলাদেশের কোন প্রান্ত দিয়ে বের হয়েছে? এই যে চুয়াডাঙ্গা জেলা দিয়ে বের হয়েছে। মনে থাকবে? তাহলে যদি প্রশ্ন আসে আপনাদের পরীক্ষায়, প্রশ্নগুলো কেমনে আসবে? পরীক্ষায় আসবে, নিচের কোন রেখাটি বাংলাদেশের মাঝ বরাবর
পূর্ব থেকে পশ্চিমে কল্পিত হয়েছে, তাহলে সেটির আনসার হবে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রশ্ন কিন্তু আগে এসেছে। তারপরে এবার আসেন, একটা রাষ্ট্রের অবস্থান নির্ণয়ের জন্য আমাদের শুধু অক্ষাংশ দিয়ে কিন্তু কাজ হবে না, আমাদের আরও একটা রেখা দরকার। সেই রেখাটির নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। কি রেখা? দ্রাঘিমা রেখা। তাহলে এবার আসেন, দ্রাঘিমা রেখা কল্পিত হয় কিভাবে? দ্রাঘিমা রেখা কল্পিত হয় উত্তর থেকে দক্ষিণ দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে, ঠিক আছে? তাহলে এই কারণে আমরা দেখব পৃথিবীতে উত্তর থেকে দক্ষিণ দিকে আমরা যে রেখাগুলো কল্পনা করব সেই রেখাগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা। তার মধ্যে দ্রাঘিমা, যেই দ্রাঘিমা রেখাটি 0 ডিগ্রিতে অবস্থিত, সেই দ্রাঘিমাকে আমরা কি বলবো? সেই দ্রাঘিমাকে বলবো হচ্ছে মূল মধ্যরেখা বা গ্রিনিচ রেখা। এই রেখাটার আরেকটা নাম কি? গ্রিনিচ রেখা, ঠিক আছে? তাহলে এবার আসেন, আমরা জানি একটা বিষয়, দ্রাঘিমা আসলে আমাদের কি কাজে লাগে? দ্রাঘিমা লাগে হচ্ছে আমাদের এই যে সময় নির্ধারণের জন্য, অর্থাৎ কোনো রাষ্ট্রের কোনো এলাকার প্রমাণ সময়ের জন্য, প্রমাণ সময় নির্ধারণ করার জন্য আমাদের কি দরকার? আমাদের হচ্ছে একটা দ্রাঘিমা রেখা দরকার। এবার আসেন, দ্রাঘিমা থেকে আপনি যদি পূর্ব দিকে যান তাহলে আমরা কি পাবো? আমরা দেখব সময় আস্তে আস্তে কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আবার দ্রাঘিমা থেকে যদি আমরা পশ্চিম দিকে আসি তাহলে সময় কিন্তু আস্তে আস্তে কমবে। এই সময়টাকে আমরা কি বলি? মাইনাসে প্রকাশ করি। এটা আসলে হচ্ছে মাইনাস আর প্লাসের কোনো বিষয় নাই এখানে। এখানের মূল বিষয় হচ্ছে আপনার এই যে একটা হচ্ছে আমাদের দিনের 12 ঘন্টা আর একটা হচ্ছে রাতের 12 ঘন্টা, অর্থাৎ পূর্ব দিকের 12 ঘন্টা এবং পশ্চিম দিকের 12 ঘন্টা, টোটাল মিলে হচ্ছে আমাদের রাত দিনের 24 ঘন্টা হচ্ছে, তাই না? আমরা কিন্তু টোটাল সময় পাচ্ছি 24 ঘন্টা, যেটাকে আমরা প্রমাণ সময় বলছি, ঠিক আছে? তারপরে আসেন, এই যে একটা বৃত্তকে যদি আপনারা যদি এখানে খেয়াল করেন, একটা বৃত্ত কিন্তু আমরা ভাগ করলে কয় সমকোণ পাই? এখানে 4 সমকোণ পাই আমরা। যদিও এটা হয় 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 270 ডিগ্রি, 270 ডিগ্রি অর্থাৎ 270 ডিগ্রি, 3 সমকোণ সমান। তাহলে দেখেন, এখন আমরা যদি দেখি এই যে দ্রাঘিমা থেকে আমরা যদি যাইতে 90 ডিগ্রি পর্যন্ত যাই, অর্থাৎ আমরা যদি 180-র অর্ধেক অর্থাৎ 90 ডিগ্রি পর্যন্ত যাই, তাহলে আমরা 90 ডিগ্রি দ্রাঘিমা পাবো। কি পাবো? একটা 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা পাবো। এই যে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি হচ্ছে বাংলাদেশের মাঝ বরাবর পূর্ব থেকে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে কল্পিত হয়েছে। এই রেখাগুলো তো আসলে আর বোঝা যায় না, এগুলো হচ্ছে আপনার কল্পিত রেখা। কি রেখা? কল্পিত রেখা। তাহলে ঠিক এইভাবে বাংলাদেশের মাঝখান দিয়ে এইভাবে একটা রেখা গিয়েছে, সেই রেখাটির নাম হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। ওকে, 90 ডিগ্রি কি রেখা? দ্রাঘিমা রেখা। অর্থাৎ এটা হচ্ছে, এটার এক প্রান্তে হচ্ছে বাংলাদেশের শেরপুর জেলা আর এক প্রান্তে হচ্ছে বাংলাদেশের বরগুনা জেলা, ঠিক আছে? বরগুনা জেলা, বরিশাল বিভাগের একটা জেলা হচ্ছে বরগুনা। আর এই যে দেখেন, আমাদের 23.5 ডিগ্রি অক্ষরেখা অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা এবং এই দুইটা রেখা কিন্তু আবার মিলিত হয়েছে এই জায়গায়। এই জায়গাটা কিন্তু ফরিদপুরে। কোথায়? ফরিদপুর। আপনারা রেসপন্স করবেন, উত্তর দিবেন প্রশ্নের। তাহলে এটা হচ্ছে ফরিদপুরের ভাঙা উপজেলায়। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি পৃথিবীর বাংলাদেশের জলবায়ু যদি আমরা একটু দেখি, আপনারা কিন্তু রেখা দেখে, অর্থাৎ কোন রেখা বাংলাদেশের উপর অবস্থিত অর্থাৎ কল্পিত, সেই রেখাটি দেখে আপনারা বুঝতে পারবেন এই দেশের জলবায়ু কেমন। অর্থাৎ আমরা যদি আমাদের এই রেখাটি অর্থাৎ 23.5 ডিগ্রি রেখাটি হচ্ছে নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি বাংলাদেশ হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের একটা রাষ্ট্র। কোন অঞ্চলের রাষ্ট্র? ক্রান্তীয় অঞ্চলের রাষ্ট্র। এই যে ক্রান্তীয় অঞ্চলটা দেখেন, এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় বাংলাদেশ কোন ধরনের জলবায়ু অঞ্চলে অবস্থিত, তাহলে আপনি কি বলবেন? বাংলাদেশ হচ্ছে ক্রান্তীয় জলবায়ু অঞ্চল। এখন আপনি শুধু যে ক্রান্তীয় জলবায়ু অঞ্চল বলবেন সেটা কিন্তু হবে না, কারণ বাংলাদেশের জলবায়ুতে এক ধরনের অনিয়মিত বায়ুর প্রভাব আছে। সেই অনিয়মিত বায়ুটার নাম হচ্ছে মৌসুমী বায়ু। কি বায়ু? মৌসুমী বায়ু। তাইলে এখানে যেহেতু মৌসুমী বায়ুর প্রভাব আছে আমাদের দেশে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী কি আছে? একটা মহাসাগর আছে, নাম হচ্ছে ভারত মহাসাগর, এবং তার উপরে কি আছে? বঙ্গোপসাগর আছে। তাহলে আমরা জানি বাংলাদেশের উপর দিয়ে প্রচুর পরিমাণে ওই বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহিত হয়, এবং এই প্রবাহিত বায়ু যখন আপনার হিমালয় পর্বতে, বাংলাদেশের ঠিক উপরের রাষ্ট্রটা কিন্তু নেপাল, তাই না? এই যে এখানে কিন্তু নেপাল, এখানে
নেপাল নামে একটা রাষ্ট্র আছে। নেপালে কিন্তু আপনারা জানেন এভারেস্টের সর্বোচ্চ চূড়াগুলো ওখানে অবস্থিত। এভারেস্ট আছে, তারপরে কি আছে কাঞ্চনজঙ্ঘা, তারপর হচ্ছে মাউন্ট লুৎসে, এই জায়গাগুলা আছে। তাহলে নেপালের এই যে হিমালয় পর্বত, হিমালয়ের যে রেঞ্জ আছে সেখানে বাধাপ্রাপ্ত হয়ে আমরা জানি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় আমাদের কোন অঞ্চলে, বাংলাদেশের উত্তরাঞ্চলে, উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, তারপরে দেখা যায় আপনারা জানেন এই যে বাংলাদেশের ঠিক উত্তরে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। কোন রাজ্য? মেঘালয় রাজ্য। এই মেঘালয় রাজ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং এখানে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছিল। ঠিক আছে, কোন জায়গায়? মৌসিনরাম নামক জায়গায়। একটু জায়গাটার নাম মনে রাখবেন, মৌসিনরাম। মৌসিনরাম, আশা করি। তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন জায়গায়? মৌসিনরামে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি বাংলাদেশের মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে একটা কল্পিত রেখা আছে, সেটি হচ্ছে 23.5 ডিগ্রি অক্ষরেখা। এই রেখাটির আরেকটা নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে, তারপরে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ দিকে একটা রেখা কল্পিত হয়েছে, সেটি হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তাহলে আমাদের এই রেখাগুলোর প্রান্ত আমাদের জানতে হবে। একটা হচ্ছে শেরপুর জেলা, আবার হচ্ছে বরগুনা জেলা। তারপরে কর্কটক্রান্তির এক প্রান্তে রয়েছে কুমিল্লা অথবা হচ্ছে রাঙামাটি জেলা। রাঙামাটি জেলাও অপশনে থাকলে আনসার হবে কিন্তু, অর্থাৎ প্রথমে কিন্তু রাঙামাটির সাথে স্পর্শ করেছে। তারপরে হচ্ছে আরেকটা প্রান্ত হচ্ছে পশ্চিম প্রান্ত হচ্ছে চুয়াডাঙ্গা জেলা। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আর আমাদের এরপরে যদি আমরা দেখি বাংলাদেশের নামের একটা স্লাইড আমি দিয়েছি এখানে, সেটি হচ্ছে এখানে দেখেন বাংলাদেশের এই অঞ্চলের নাম, অর্থাৎ এই যে এই এলাকার নাম কোন সময় কি কি ছিল আমরা একটা স্লাইডে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল এলাকাটা। কোন জনপদের? বঙ্গ জনপদ। তারপরে বঙ্গের সাথে কি যুক্ত করলাম? বঙ্গের সাথে হচ্ছে ক্ষেতের, অর্থাৎ জমিতে যে আইল আছে আইলটাকে যুক্ত করলাম। পরবর্তীতে নাম হলো কি? বাঙাল। এরপরে হচ্ছে এই যে বাঙালা, বাঙালা নামটা দিয়েছিল কে? অর্থাৎ বাংলার এখানকার প্রত্যেক এলাকাকে একত্র করে শামসুদ্দিন ইলিয়াস শাহ নাম দিয়েছিল বাঙালা। এই জন্য তাকে কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহকে কি বলা হয়? শাহ-ই বাঙালা বলা হতো। কি বলা হতো? শাহ-ই বাঙালা। তারপরে আপনার মুঘলরা যখন এখানে শাসন প্রতিষ্ঠা করে, তখন মুঘলদের যে রাজ্যগুলো ছিল প্রত্যেকটাকে এক একটা সুবা হিসেবে ধরা হতো। কি হিসেবে ধরা হতো? সুবা। সুবা শব্দের অর্থ হচ্ছে আসলে গ্রাম। ঠিক আছে, তাহলে বাংলাও তেমন একটা ওই যে সুবার, মুঘলদের একটা সুবা ছিল। তারপরে এখান থেকে নাম হয় সুবা-ই বাংলা। অর্থাৎ এখানে সুবার যারা রক্ষক তাদেরকে কি বলা হইতো? সুবেদার বলা হইতো। আমরা জানি বিভিন্ন সময় এখানে বিভিন্ন মুঘল সম্রাট বিভিন্ন সুবেদারকে পাঠিয়েছেন এই এলাকাকে শাসন করার জন্য। তারপর আমরা জানি বঙ্গভঙ্গ যখন হলো 1905 সালে, বঙ্গভঙ্গের মাধ্যমে এখানে কি হলো আপনার এই এলাকার নাম হলো পূর্ববঙ্গ। কি হলো? পূর্ববঙ্গ। তারপর আমরা জানি পূর্ববঙ্গ থেকে হলো পূর্ব পাকিস্তান, অর্থাৎ 1956 সালের যে সংবিধান পাকিস্তানের, সেই সংবিধানের মাধ্যমে এখানকার নাম কি হলো? রাষ্ট্রীয় নাম চেঞ্জ হয়ে কি হলো? আপনার পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান থেকে আমরা জানি 1969 সালের 5 ডিসেম্বর এই রাষ্ট্রের নামকরণ করে কে? শেখ মুজিব। সেটির নাম হয় কি আপনার এই যে বাংলাদেশ। কি হয়? বাংলাদেশ। ওকে, তাহলে এই হচ্ছে বাংলাদেশের মোটামুটি ভৌগোলিক পরিচিতি। আর হচ্ছে আমরা নামের একটা স্লাইড এখানে দিয়েছিলাম। তারপরে যদি আমরা দেখি, এরপর আমরা একটু বাংলাদেশের সীমান্ত সীমারেখা দেখব। এটার জন্য হচ্ছে আমরা একটা মানচিত্র আঁকলে ভালো হয়। আমরা একটা মানচিত্রে দেখব আপনারা সবাই। ঠিক আছে, তাহলে আপনারা একটু খাতার মধ্যে দেখার চেষ্টা করবেন। এই যে আমাদের মানচিত্র বাংলাদেশের, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র। মোটামুটি একটা মানচিত্র আঁকলেই হবে, আপনারা জাস্ট একটু বুঝতে আমাদের মানচিত্রটা দরকার। ঠিক আছে, আপনারা আঁকলে একটু মনে থাকবে বেশি আপনাদের, এই জন্য আমি আঁকাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার বাংলাদেশ। এখন আসেন এই যে বাংলাদেশের সীমান্ত, অর্থাৎ পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে বাংলাদেশের, সেগুলো যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো বাংলাদেশের পশ্চিমে হচ্ছে কি আছে? ইন্ডিয়া। বাংলাদেশের উত্তরে ইন্ডিয়া। তারপরে বাংলাদেশের পূর্বে হচ্ছে দুইটা রাষ্ট্র আছে, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে মিয়ানমার। একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে মিয়ানমার। এখন আমরা দেখি বাংলাদেশের পশ্চিমে ভারতের যে রাজ্যটি আছে সেটির নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। কি নাম? পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গ। তারপরে
দেশের পশ্চিমে হচ্ছে কি ভারতের পশ্চিমবঙ্গ। তারপরে যদি আমরা দেখি বাংলাদেশের উত্তরে ভারতের মেঘালয় রাজ্য। কোন রাজ্য? মেঘালয় রাজ্য। এটা হচ্ছে এগুলোর রাজধানী আমরা মনে রাখবো, ঠিক আছে? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। মেঘালয়ের রাজধানী কি? শিলং। এগুলো আমরা মনে রাখবো। তারপরে হচ্ছে এই জায়গা হচ্ছে ত্রিপুরা। এই জায়গায় ত্রিপুরা। এই যে আমাদের সিলেটের পাশে হচ্ছে ভারতের একটা রাজ্য আছে, নাম হচ্ছে কি? আসাম। নাম হচ্ছে কি? আসাম। তারপরে আরেকটা বিষয় আমরা দেখব, আসাম কিন্তু মেঘালয়ের উপরেও আছে, ঠিক আছে? আসাম কিন্তু বিশাল একটা প্রদেশ, বড় একটা রাজ্য। তারপরে এখানে দেখব আমরা ভারতের আরেকটা রাজ্য আছে, নাম হচ্ছে মিজোরাম। নাম হচ্ছে মিজোরাম। তারপর আসামের পার্শ্ববর্তী একটা রাজ্য আছে, নাম হচ্ছে মণিপুর। এই রাজ্যের নাম হচ্ছে মণিপুর। মণিপুরের উপরে আমরা দেখতে পাবো নাগাল্যান্ড নামের একটা রাজ্য আছে, এই যে নাগাল্যান্ড, ঠিক আছে? তারপরে একদম উপরের দিকে আমরা দেখতে পাবো চীনের সাথে একটা সীমান্ত আছে ভারতের, এই যে অরুণাচল। এই রাজ্যটার নাম হচ্ছে অরুণাচল। তারপরে আমরা যদি দেখি বাংলাদেশের উপরে, বাংলাদেশের সাথে সীমান্ত নাই কিন্তু বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয় একটা দেশ আছে, নাম হচ্ছে নেপাল। নাম কি? নেপাল। তারপরে যদি আমরা দেখি নেপালের পরে হচ্ছে ভারতের একটা রাজ্য আছে যেটির নাম হচ্ছে সিকিম। কি নাম? সিকিম। পরীক্ষায় বিভিন্ন সময় এই প্রশ্নটা আসে, সিকিম থেকে একটা প্রশ্ন আসে, সেটি হচ্ছে সিকিম কত সালে ভারতের সাথে যুক্ত হয়? যুক্ত হয় না, অর্থাৎ ভারত এটাকে দখল করে নিয়েছিল 1975 সালে। কত সালে? 1975 সালে। আপনারা মনে রাখবেন সিকিমে একটা সময় 1975 সালের আগে ওখানে কি ছিল, এক ধরনের রাজতন্ত্র চলছিল এবং তাদের রাজবংশের নাম ছিল নামগিয়েল রাজবংশ, এবং এরা হচ্ছে আপনার এই যে সিকিমকে শাসন করত। পরবর্তীতে ভারত সেটাকে সিজ করে। এরপরে দেখা যায় সিকিমের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, নাম হচ্ছে ভুটান। নাম হচ্ছে কি? ভুটান। এরপরে হচ্ছে ভারতের অরুণাচল রাজ্য, এবং অরুণাচলের উপরে এই যে পুরো রাষ্ট্রটা হচ্ছে আপনার চীন। এই রাষ্ট্রটা হচ্ছে চীন। তাহলে আমরা পশ্চিমবঙ্গ পেলাম, ভারতের মেঘালয় পেলাম, ত্রিপুরা পেলাম, মিজোরাম পেলাম, আসাম পেলাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল পেলাম। আচ্ছা, তাহলে দেখেন ভারতের এই যে ভারতের মেইন ল্যান্ড যেটা, অর্থাৎ ভারতের হার্টল্যান্ড যেটা, হার্টল্যান্ড থেকে যদি আমরা ভারতের উত্তর পূর্ব দিকে দেখি, উত্তর পূর্বের দিকে আমরা যদি দেখি এখানে কয়টা রাজ্য আছে? 8টা রাজ্য আছে। তাহলে 8টা রাজ্য থেকে সিকিমকে বাদ দিয়ে বাকি 7টা রাজ্যকে কি বলা হয়? বাকি 7টা রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। তাহলে এই যে সিকিম আছে না, উত্তর পূর্ব দিকের একটা রাজ্য, সিকিমকে বাদ দিয়ে কি আছে এখানে? মেঘালয়, ত্রিপুরা, এই যে মিজোরাম, আসাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল। এই 7টি রাজ্যকে কি বলা হয়? সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স, ঠিক আছে? তাহলে এই সেভেন সিস্টার্স হচ্ছে ভারতের জন্য এটা ভৌগোল মানে ভূ রাজনীতিগতভাবে খুব বেশি ভারতের জন্য একটা টেনশনের কারণ। কেন? ভারতের এই যে মূল ভূখণ্ড থেকে আপনি যদি সেভেন সিস্টার্সে যেতে চান তাহলে ভারতের একটা ছোট্ট পথ আছে, এই ছোট্ট পথটাকে বলা হচ্ছে শিলিগুড়ি করিডোর। আমরা একটু পরে আমাদের স্লাইডে দেখব, এটার নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর। কি নাম? শিলিগুড়ি করিডোর। করিডোর। শিলিগুড়ি করিডোরকে এটাকে আরেকটা নামে ডাকা হয় যেটির নাম হচ্ছে চিকেন স্ন্যাক। এটা দেখতে কিসের মতো? মুরগির কল্লার মতো, এই জন্য কি বলা হচ্ছে? চিকেন স্ন্যাক বলা হচ্ছে এটাকে, ঠিক আছে? তাহলে ভারত উত্তর পূর্ব যে তার ভূখণ্ড আছে সেটির সাথে যোগাযোগ রক্ষা করে কিসের মাধ্যমে? এই যে শিলিগুড়ি করিডোর মাধ্যমে। এবং বাংলাদেশের উপর দিয়ে তারা ট্রানজিটের মাধ্যমে কি করে? এখানে পণ্য আনা নেওয়া করে। তারপরে হচ্ছে তাদের সাথে আবার ভারতের সাথে মিয়ানমারেরও একটা কি আছে? প্রজেক্ট আছে, যেটার নাম হচ্ছে কালাদান মাল্টিপারপাস প্রজেক্ট। এই কালাদান প্রজেক্টের মাধ্যমে তারা কি নিয়ে যায় এখান থেকে পণ্য? এই যে মিয়ানমারের একটা বন্দর আছে যেটির নাম হচ্ছে সিটুয়ে বন্দর, আর এখানে একটা বন্দর আছে সিটুয়ের মাধ্যমে তারা এই সেভেন সিস্টার্সের বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন মালামাল রসদ তারা নিয়ে যায়, ঠিক আছে? তাহলে এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি মিয়ানমারের সাথে ভারতেরও একটা প্রজেক্ট আছে। আবার মায়ানমারে আমরা আরও একটা বিষয় দেখতে পাই, সেটি হচ্ছে চীনের সাথে মায়ানমারেরও একটা ভালো রাজনৈতিক সম্পর্ক আছে, এবং সেটি আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, পরবর্তী এখন আমাদের এই যে পশ্চিমবঙ্গ, এই যে মেঘালয়, এই যে রাজ্যগুলোর রাজধানীর নাম কিন্তু আমাদের জানতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে আপনারা জানেন সেভেন সিস্টার্স নিয়ে বেশ মাতামাতি হচ্ছে, তাহলে পরীক্ষায় কিন্তু সেভেন সিস্টার্স থেকে কোনো বিষয় আসতে পারে হয়তো, তাহলে আমরা এই বিষয়গুলো জেনে নিব। তাহলে এখন আসেন এই যে মেঘালয় আপনারা জানেন ভারতের একটা স্বাধীনতাকামী অঞ্চল, অর্থাৎ মেঘালয়ের একটা অংশ স্বাধীনতা চায়।
ঠিক আছে, এখানে তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, সেটির নাম হচ্ছে গোর্খাল্যান্ড। কি নাম? গোর্খাল্যান্ড। যেহেতু সেভেন সিস্টার্স নিয়ে বেশ আলোচনা হচ্ছে, আমাদের এই বিষয়গুলো দরকার। তারপর আপনারা জানেন এই যে অরুণাচল নিয়ে কিন্তু চীন এবং ভারতের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল 1962 সালে। কত সালে? 1962 সালে। তাহলে অরুণাচল নিয়ে পরীক্ষায় আসতে পারে। অরুণাচল নিয়ে হচ্ছে আপনার চীন এবং ভারতের মধ্যে যুদ্ধ হয়েছে কত সালে? 1962 সালে। এর বাইরে আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে নেই। এই যে অরুণাচল দিয়ে ভারত এবং চীনের যে সীমান্ত লাইন, এই সীমান্ত লাইনকে বলা হয় ম্যাকমোহন লাইন। কি বলা হচ্ছে? এই যে এই সীমান্ত লাইনের নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। আপনারা একটু লিখে রাখবেন, ম্যাকমোহন লাইন। তাহলে পরীক্ষায় আপনার এখানে আরো দুইটা লাইন আছে, জনসন লাইন, ম্যাকডোনাল্ড লাইন। আপনারা কিন্তু শুধু ম্যাকমোহন লাইন জেনে রাখবেন, এটাই পরীক্ষায় আসার মতো আর কি। ঠিক আছে, আবার আরেকটা লাইন আছে, সেটি হচ্ছে কাশ্মীর দিয়ে ভারত এবং চীনের যে সীমান্ত লাইন, তার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। কি নাম? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, বা হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। আমি আবারও বলছি, এই অরুণাচল দিয়ে হচ্ছে ভারতের সাথে চীনের যে সীমানা, সেই সীমানা লাইনের নাম হচ্ছে ম্যাকমোহন লাইন, এবং কাশ্মীর দিয়ে যে সীমানা, সেই সীমানা লাইনের নাম হচ্ছে কি আপনার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। আশা করি আপনারা পারবেন। তারপরে আসেন, এখানে ভারতের আরেকটি রাজ্য নিয়ে যদি আমরা কথা বলি, সেটি হচ্ছে মণিপুর। এখানে কিন্তু মোটামুটিভাবে প্রত্যেকটা অঞ্চল স্বাধীনতাকামী, এবং স্বাধীনতার জন্য তারা বিভিন্ন সময় লড়াই সংগ্রাম করেছে। এই কারণে ভারতের জন্য এটা কিন্তু একটা বড় ধরনের পলিটিক্যাল একটা টেনশন। ভারত এটা নিয়ে ভারতকে দুর্বল করা যাবে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে মণিপুর, আপনারা জানেন মণিপুরে সম্প্রতি একটা ঝামেলা হচ্ছে। সেই ঝামেলাটা হচ্ছে কাদের মধ্যে? দেখেন, মণিপুরে দুই ধরনের জনগোষ্ঠী থাকে। একটা হচ্ছে খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে, আর একটা জনগোষ্ঠী হচ্ছে আপনার হিন্দু ধর্মে বিশ্বাস করে। তাহলে হিন্দু ধর্মে যারা বিশ্বাস করে তাদেরকে বলা হচ্ছে মেইতেই। কি নাম? মেইতেই। পরীক্ষা আসতে পারে, মেইতেই জনগোষ্ঠী কোন দেশের? তাহলে ভারতের। এটা কাদের? ভারতের। তারপরে এখানে খ্রিস্টান যে জনগোষ্ঠী আছে, তাদের মধ্যে রয়েছে নাগা নামে একটা জনগোষ্ঠী, তাদের মধ্যে রয়েছে কুকি নামে একটা জনগোষ্ঠী, এদের মধ্যে রয়েছে জো নামে একটা জনগোষ্ঠী। তাহলে মণিপুরের মূল সমস্যাটা হচ্ছে, আপনারা জানেন যে মণিপুরের যে রাজধানী, সেই রাজধানীর নাম হচ্ছে ইম্ফল। ঠিক আছে, ইম্ফল। এই যে ইম্ফল একটু হচ্ছে উপত্যকা এরিয়া, যেহেতু এখানে কিছুটা সমতল ভূমি আছে। এই সমতল ভূমিতে বসবাস করে তারা হচ্ছে মেইতেই জনগোষ্ঠী। এবং মণিপুরের যে হিলি এরিয়াগুলো আছে, অর্থাৎ পাহাড়ি যে এলাকা, সেখানে যারা বসবাস করে তারা হচ্ছে নাগা, কুকি এবং জো। ঠিক আছে, এই যে নাগা, কুকি এবং জো জনগোষ্ঠী হচ্ছে ভারতের তফসিলি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। অর্থাৎ তারা ভারত থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে কিছু সুযোগ সুবিধা পায়, এবং তাদের ওই সুযোগ সুবিধাটা আবার কারা চাচ্ছে? এই যে মণিপুরিরা চাচ্ছে, অর্থাৎ মেইতেইরা চাচ্ছে। অর্থাৎ মেইতেইরা কিন্তু আগে থেকে এখানে সুযোগ সুবিধা পাচ্ছে, তারপরেও তারা আবার তফসিলি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে চাচ্ছে। তাহলে এই কারণে কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীর যারা এখানে জনগোষ্ঠী আছে, তাদের সাথে মেইতেইদের এই ঝামেলা শুধু এখনকার নয়। এটা মণিপুর একসময় একটা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, যেটার নাম, এটা পরীক্ষায় আসবে না যদিও, এটার নাম হচ্ছে কাংলেইপাক রাজ্য। পরবর্তীতে এখানে মণিপুরকে ব্রিটিশরা দখল করে। তারপর আপনারা দেখবেন যে 1947 সালে যখন দেশ বিভাগ হয়, তখনও কিন্তু মণিপুর স্বাধীন ছিল, এবং পরবর্তীতে স্বাধীনতার 2 বছর পরে মণিপুরকে সিজ করে ওখানে ভারতের সাথে যুক্ত করা হয়। আচ্ছা, তাহলে এখানে আবার কি আছে? এখানে ত্রিপুরা আছে, বাংলাদেশের একদম কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের পার্শ্ববর্তী। তারপরে এখানে কি আছে? মিজোরাম আছে। মিজো নামে একটা উপজাতি থাকে, এবং তারা কিন্তু একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে, যেটির নাম হচ্ছে মিজোল্যান্ড। তারপরে এখানে নাগাল্যান্ড আছে। তারপর আসাম, আপনারা জানেন আসামে একটা বিদ্রোহী গোষ্ঠী খুবই সক্রিয়, যেটির নাম হচ্ছে উলফা, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, যেটি 1979 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, উলফা। কত সালে? 1979 সালে। তাহলে আপনারা শুধু এই যে উলফা মনে রাখবেন, এবং এটা যে আসামের, সেটি মনে রাখবেন। ওকে, তাহলে এই গেল আমাদের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো। এরপরে হচ্ছে মিয়ানমারের সাথে, এই রাষ্ট্রটা হচ্ছে মিয়ানমার, এবং এদিকে মিয়ানমারের সাথে চীনেরও কিন্তু সীমান্ত আছে। তারপর মিয়ানমারের 2টি রাজ্যের সাথে আমাদের সীমান্ত আছে। একটি নাম হচ্ছে চীন রাজ্য,
একটি নাম হচ্ছে রাখাইন রাজ্য। রাখাইন রাজ্য, এই যে রাখাইন থেকে কিন্তু আমাদের বাংলাদেশে অনেকগুলো জনগোষ্ঠী এসছে, তাই না? একটা হচ্ছে রাখাইন এসছে, এখান থেকে মারমা, পরবর্তীতে আবার তারা মুরং নামেও পরিচিত হয়েছে, পাহাড়ে তাকে বিদায়। আচ্ছা দেখেন, তাহলে চীন এবং হচ্ছে রাখাইন, এই রাখাইনে কিন্তু মুসলিম একটা জনগোষ্ঠী বসবাস করে, নাম হচ্ছে রোহিঙ্গা, যাদের 11 লক্ষ মোটামুটিভাবে এখন বাংলাদেশে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে এরপরে যদি আমরা দেখি, এটা হচ্ছে শিলিগুড়ি করিডোর, যেটা নিয়ে একটু আগে আলোচনা করেছি আমরা। এই যে দেখেন শিলিগুড়ি করিডোর, এখানে নেপাল, এখানে হচ্ছে আপনার নেপাল, এটা হচ্ছে নেপাল, তারপরে এখানে হচ্ছে ভুটান, এবং এই যে ছোট্ট বাংলাদেশের ঠিক এই যে ছোট্ট জায়গাটা হচ্ছে ভারতের চিকেন স্ন্যাক বা শিলিগুড়ি করিডোর। এরপরে হচ্ছে 7 সিস্টার দেখছেন আপনারা, এই যে দেখেন অরুণাচল প্রদেশ, এই যে এটার সাথে পুরোটাই হচ্ছে চীনের সীমান্ত, পুরোটাই হচ্ছে চীনের সীমান্ত। তারপরে হচ্ছে নিচে হচ্ছে মায়ানমার। আচ্ছা আমরা পরের স্লাইডে যাই, এখানে আমরা একটু দেখব, এখানে একটা স্লাইড দিয়েছি, সেটি হচ্ছে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব। বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব দেখেন, বাংলাদেশ কিন্তু এই যে বাংলাদেশের এখানে কিন্তু আমাদের বঙ্গোপসাগর অবস্থিত, তাই না? দেখেন বঙ্গোপসাগর কিন্তু কি করছে, এখানে ভারত মহাসাগরের সাথে এই যে দক্ষিণ চীন সাগরের মতো গুরুত্বপূর্ণ সাগর, এইদিকে প্রশান্ত মহাসাগর আপনি যেতে পারবেন, তাহলে এই ধরনের একটা সেতুবন্ধন হিসেবে বঙ্গোপসাগর কাজ করছে। অর্থাৎ ভূ রাজনীতিগতভাবে আমরা যদি শুধু দেখি যে ভারতের 3 দিকে বাংলাদেশ, এইভাবে আমরা একটু হতাশ থাকি, কিন্তু তার বাইরেও বাংলাদেশের কি আছে, বাংলাদেশের ভূ রাজনীতিগতভাবে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে। এই যে আমাদের এখানে সমুদ্র বন্দর আছে, এখানে হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর, এখানে পায়রা, এখানে হচ্ছে মংলা সমুদ্র বন্দর। এবং আমরা জানি আমাদের কক্সবাজারে এই যে মহেশখালীতে একটা কি হচ্ছে, মহেশখালীতে একটা গভীর সমুদ্র বন্দর হচ্ছে, মাতারবাড়ি সমুদ্র বন্দর, জাপানের জাইকার সহযোগিতায়। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। আমাদের দেখেন এখানে, তাহলে এখানে বাংলাদেশের বঙ্গোপসাগরের ঠিক নিচেই হচ্ছে আপনার মালয়েশিয়ার ফুকেট নামে একটা বন্দর আছে। এরপরে হচ্ছে এখানে কি মালাক্কা প্রণালী, এই প্রণালীটা হচ্ছে মালাক্কা প্রণালী। এবং আপনারা এটাও জানেন যে এখানে সিঙ্গাপুরে দেখেন এই যে মালাক্কা প্রণালী নিয়ে কিন্তু চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা খারাপ সম্পর্ক আছে। কিভাবে আপনারা জানেন, 2008 সালে সিঙ্গাপুরে একদম মালাক্কা প্রণালী থেকে যে বের হওয়ার যে পথটা, ওখানে মার্কিন যুক্তরাষ্ট্র কি করেছে, একটা ঘাঁটি বানিয়েছে সিঙ্গাপুরের জায়গায়। তারপরে আপনারা জানেন এই যে ভারত মহাসাগর বঙ্গোপসাগরের নিচে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ঘাঁটি আছে, নাম হচ্ছে দিয়েগো গার্সিয়া। তাইলে এই যে ভারত মহাসাগরের তীর এবং হচ্ছে প্রশান্ত মহাসাগরের এই যে এলাকাটা, এই দুই মহাসাগরের তীরবর্তী যে এলাকা, এগুলাকে বলা হচ্ছে ইন্দো প্যাসিফিক এরিয়া। এই ইন্দো প্যাসিফিক এরিয়া নিয়ে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তারা মানে এক প্রকার একটা ঠান্ডা লড়াইয়ে নেমে গিয়েছে, তাই না? সেটার পরবর্তীতে হয়তো যুদ্ধের রূপ নিতে পারে। হ্যাঁ, তারপর আমরা দেখি, তাহলে এটা হচ্ছে এরপর আমরা দেখব বাংলাদেশের সীমান্ত সীমারেখা। এখান থেকে পরীক্ষায় আপনাদের আসতে পারে এই যে এই অংশটা, বাংলাদেশের সর্বমোট সীমারেখা। তারপরে হচ্ছে এই যে এখানে দুইটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বিজিবির দেওয়া তথ্য, একটা হচ্ছে মাধ্যমিক ভূগোলের দেওয়া তথ্য। এখানে টোটাল, অর্থাৎ বাংলাদেশকে যদি আপনি টোটাল দৈর্ঘ্যে মাপেন, বাংলাদেশের ওই যে সাতক্ষীরা আছে না, সাতক্ষীরা থেকে যদি আপনি বাংলাদেশের একদম উত্তরবঙ্গ উপরের পুরো এলাকাটা যদি আপনি মেপে আসেন, হ্যাঁ, আমাদের সমুদ্র তটরেখা সহ সব পুরোটা মিলে আমরা কত কিলোমিটার পাবো, 5138 কিলোমিটার। এবং মাধ্যমিক ভূগোলে এটাকে বলা হচ্ছে 4700, এটা এখানে 12 দেওয়া আছে, এটা হবে 711। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন, 4711 কিলোমিটার। ঠিক আছে, এরপরে আপনারা আরেকটা বিষয় মনে রাখবেন, বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য, এটাকে আবার সমুদ্র তটরেখা বলা হয়। তাহলে যদি পরীক্ষায় আসে বাংলাদেশের উপকূল রেখা কত কিলোমিটার, তাহলে আমরা পরীক্ষায় দিব কি, আমরা আনসার করবে 711 কিলোমিটার অথবা 716 কিলোমিটার। পরীক্ষায় অপশনে যেটা থাকে ওইটাই আমাদের আনসার করতে হবে। তাহলে এটাকে আরেকটা কি নামে ডাকা হয়, এটাকে বলা হয় তটরেখা। ঠিক আছে, তটরেখা। আর এইটাই হচ্ছে আমাদের, অর্থাৎ আমাদের মূল ওই যে কি বলে আপনার, অর্থাৎ আমাদের সমুদ্রের যে উপকূল, সেই উপকূলের দৈর্ঘ্য হচ্ছে এই 711 কিলোমিটার অথবা হচ্ছে 716 কিলোমিটার। তারপরে এইটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র মিয়ানমারের সাথে আমাদের যে সীমারেখা, অর্থাৎ যেইটুক সীমানা, কত কিলোমিটার সীমানা আছে, 271 কিলোমিটার সীমানা আছে। কে বলছে? বিজিবি বলছে। তারপরে মাধ্যমিক ভূগোল অনুযায়ী হচ্ছে সেটি 280 কিলোমিটার। কত কিলোমিটার? 280 কিলোমিটার। বোঝা গেল?
সবাই বুঝতে পারছেন কি না? জি স্যার, ক্লাস জুমে চলতেছে, জুমে। ওকে, তারপরে যদি আমরা এটা কিন্তু আমরা পড়লাম যে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য। ভারতের টোটাল রাজ্য কয়টা? ভারতের টোটাল রাজ্য কিন্তু 28টি। তাই যে যদি আপনাদেরকে প্রশ্ন করি ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে, তাহলে 5টি রাজ্যের সাথে কি আছে? সীমান্ত আছে। 5টি রাজ্যের সাথে সীমান্ত আছে, 5টি। ঠিক আছে। আর ভারতের তাহলে কয়টি রাজ্যের সাথে আমাদের সীমান্ত নাই? তাহলে 28 থেকে 5 যাবে, কয়টা থাকে? 23টি রাজ্যের সাথে আমাদের সীমান্ত নাই, যেহেতু 5টির সাথে আছে। আবার ভারতের 7 সিস্টার্স নামের যে রাজ্যগুলো আছে, 7 সিস্টার্স নামের যে রাজ্যগুলো আছে সেই 7 সিস্টার্স রাজ্যের 3টার সাথে আমাদের সীমান্ত নাই। তাহলে আছে কয়টার সাথে? আছে হচ্ছে 4টার সাথে সীমান্ত আছে। ওকে, 4টার সাথে কি আছে? সীমান্ত আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের সীমান্তবর্তী রাষ্ট্র। এরপর আমরা দেখব এই যে 7 সিস্টার্স। তাহলে এই 7টি অঙ্গরাজ্যের নাম হচ্ছে 7 সিস্টার্স। ঠিক আছে। তারপর আমরা দেখি, তারপরে হচ্ছে এবার আসেন বাংলাদেশ ভারত। আমাদের এই যে আমরা যে 1971 সালে স্বাধীন হয়েছি, পরবর্তীতে বাংলাদেশ এবং আমাদের বাংলাদেশ এবং ভারত মৈত্রী চুক্তি হয়েছিল কত সালে? 1972 সালে। কত সালে? 1972 সালে। তাহলে এগুলো একটু আপনারা দেখে নেবেন স্লাইডটা। এটা 25 বছর মেয়াদী একটা চুক্তি। তারপর হচ্ছে 1972 সালে কত তারিখ? 19 মার্চ এটা ঢাকায় স্বাক্ষরিত হয়। তাহলে এক পার্টি ছিল, একজন ছিল শেখ মুজিবুর রহমান, আর একজন ছিল ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কে ছিলেন? ইন্দিরা গান্ধী ছিলেন। তারপরে এই চুক্তিটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা একটু এখানে দেখব বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি। তাহলে এরপরে আমরা আরেকটা বিষয় দেখব, সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে 1974 সালের 16 মে একটা চুক্তি হয়েছে। এই চুক্তিটার নাম হচ্ছে ইন্দিরা মুজিব চুক্তি। তাহলে ইন্দিরা মুজিব চুক্তি। তাইলে একটা হচ্ছে মৈত্রী চুক্তি, যেটা 1972 হয়েছিল, আর এই যে 1974 সালে যেটা হয়েছিল সেটি হচ্ছে ইন্দিরা মুজিব চুক্তি, যেটির আরেকটি নাম হচ্ছে বাংলাদেশ ভারত বাংলাদেশ ইন্ডিয়া ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, অর্থাৎ স্থল সীমান্ত চুক্তি। তাহলে কত সালে হয়? 1974 সালে হয়েছিল। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কেউ না বুঝে থাকলে আমাকে ক্লাস শেষে সময় দিব, আমি ওই সময়টাতে আমাকে একটু প্রশ্ন করলে ভালো হয়। তারপরে আসেন, তাহলে এই 1974 সালের যে সীমান্ত চুক্তি, এই সীমান্ত চুক্তির ফলে কি হয়? বাংলাদেশের পঞ্চগড়ের একটা জায়গার নাম হচ্ছে আপনার বেরুবাড়ি। কি নাম? বেরুবাড়ি। ভারতকে আমরা হস্তান্তর করি, এবং এই ভারতকে কিন্তু আমরা 1974 সালে সেই বেরুবাড়ি হস্তান্তর করি। এবং পরবর্তীতে দেখা যায় আমাদের বাংলাদেশেরই একটা জায়গা ভারতের ভিতরে ছিল, যেটির নাম হচ্ছে আঙ্গরপোতা দহগ্রাম। এই আঙ্গরপোতা দহগ্রাম যে এলাকাটি ছিল, আমরা একটু পরে স্লাইডে দেখব। এই যে আমরা যদি একটু দেখি, তাহলে এই যে দেখেন এখানে, তাহলে আমরা হচ্ছে ভারতকে এই যে পঞ্চগড়ের কিন্তু এখানে একটা জায়গা আছে, নাম হচ্ছে বেরুবাড়ি। কি নাম? বেরুবাড়ি। আমরা কিন্তু ভারতকে বেরুবাড়ি হস্তান্তর করেছি। এবং দেখেন এই যে আমাদের এই যে লালমনিরহাট জেলা, লালমনিরহাট থেকে যদি আপনি আঙ্গরপোতা দহগ্রাম, অর্থাৎ এইটুক জায়গাতে যদি আপনি যেতে চান, তাহলে আপনার একটা রাস্তা দরকার ছিল। বা এই যে রাস্তাটা হচ্ছে ভারতের উপর দিয়ে, অর্থাৎ আমাদের একটা ভূখণ্ড ভারতের ভূখণ্ডের ভিতরে, কোনো একটা রাষ্ট্রের ভূখণ্ড যদি অন্য একটা রাষ্ট্রের ভূখণ্ডের মধ্যে থাকে, তাহলে সেটাকে বলা হয় ছিটমহল বলা হয়। তাহলে ছিটমহল, এই যে ছিটমহল আঙ্গরপোতা দহগ্রামে যাওয়ার জন্য আমরা ভারত থেকে একটা রাস্তা চেয়েছিলাম। সেই রাস্তাটির নামই হচ্ছে 3 বিঘা করিডোর। কি নাম? 3 বিঘা করিডোর। যেহেতু এটার ক্ষেত্রফল 3 বিঘা হয়, সেহেতু এটার নাম দিয়েছে 3 বিঘা করিডোর। যেহেতু এটা লালমনিরহাট জেলায়, আমরা জানি এটা তিস্তা নদীর পাড়ে, আপনাদের পরীক্ষায় আসতে পারে যে 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত। তাহলে তিস্তা এবং 3 মিল আছে না? মিল আছে। তাহলে আমরা মনে রাখবো যে তিস্তা নদীর তীরে হচ্ছে 3 বিঘা করিডোর অবস্থিত। এবং এটা বাংলাদেশকে ভারত হচ্ছে এটা বাংলাদেশকে পুরোপুরিভাবে ইউজ করতে দেয় কত সাল থেকে? 1992 সালের 26 জুন থেকে। 1992 সালের কত তারিখ? 26 জুন। এবং এটাকে দেখেন, এই আঙ্গরপোতা এবং দহগ্রামকে আমরা এখানে স্লাইডে দিলাম। এই যে 1985 সালে একটা উপজেলার অন্তর্গত করা হয়। এই উপজেলাটার নাম হচ্ছে আবার পাটগ্রাম। এই উপজেলার নাম কি? পাটগ্রাম। তারপরে আমরা একটু যদি দেখি, তাহলে এবার আসেন ছিটমহল সমস্যা। এটা যেহেতু 2015 সালে, মোটামুটি 2015 সালে এটা সলভ হয়ে গিয়েছে।
কারণ ভারত সরকার, বাংলাদেশ সরকার যদিও ওই চুক্তিটা অর্থাৎ ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তিটা কার্যকর করেছিল 1974 সালে, অর্থাৎ আমাদের সংবিধানের যে তৃতীয় সংশোধনী হয়েছিল সেই সংশোধনীর মাধ্যমে এটাকে কার্যকর করেছিল। এবং পরবর্তীতে দেখা যায় যে ভারত এই যে ছিটমহল সমস্যা যেটি, অর্থাৎ আমাদের বাংলাদেশের ভেতরে ভারতের 111টা জায়গা ছিল এবং ভারতের মধ্যে বাংলাদেশের 51টা জায়গা ছিল। এগুলো নিয়ে ভারত সরকার তেমন আগ্রহ দেখায়নি। তো পরবর্তীতে 2015 সালে এই যে ছিটমহল সমস্যাটার সমাধান হয়। ঠিক আছে, আপনারা এগুলো দেখে নেবেন যে ছিটমহলের কয়টা কোন জায়গায় ছিল, এগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, পরবর্তীতে কি হয়, পরবর্তীতে হচ্ছে আমাদের এই যে ছিটমহলগুলোর মধ্যে ভারতের যে 111টি ছিটমহল আমাদের মধ্যে ছিল সেগুলো আমাদের সাথে যুক্ত হয় ভৌগোলিকভাবে, এবং আমাদের যে 51টি ভারতের মধ্যে ছিল সেগুলো ভারতের সাথে যুক্ত হয়। তাহলে এইভাবে আমাদের ছিটমহলের যে সমস্যা সেটি দূর হয়। তারপরে আমরা যদি আরেকটু উপরে দেখি, এরপর আমরা একটু সমুদ্র সীমাটা দেখি, বাংলাদেশের সমুদ্র সীমা বিজয়। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে দেখেন সমুদ্র সীমা নিয়ে কিন্তু বিরোধ একটা সময় খুব কম ছিল। এটা পৃথিবীতে যখন রাষ্ট্রগুলো বেড়ে যাচ্ছে, স্বাধীন রাষ্ট্রের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়ছে, তখন আমরা দেখছি পৃথিবীতে এই যে আপনার সমুদ্র সীমা নিয়ে তাদের মধ্যে বিরোধ আস্তে আস্তে বেশি দেখা যাচ্ছে। এইভাবে 1958 সালে পৃথিবীতে প্রথম সমুদ্রের মহীসোপান নিয়ে, অর্থাৎ একটা রাষ্ট্রের মহীসোপান কতটুক পাবে বা কিভাবে সেটা গাইডলাইন নিয়ে আলোচনা করা হয়, এবং এর ভিত্তিতে একটা কনভেনশন করা হয় 1958 সালে। এটাকে বলা হয় আপনার মহীসোপান কনভেনশন, কনভেনশন অন কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান কনভেনশন। পরবর্তীতে আমরা জানি যখন পৃথিবীতে সমুদ্র আইন খুবই জরুরি হয়ে যাচ্ছে, 1982 সালে একটা আইন পাশ করা হয় যেটির নাম হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র আইন, ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি, যেটির নাম কি আন্তর্জাতিক সমুদ্র আইন। এই আন্তর্জাতিক সমুদ্র আইনটাকে আবার কার্যকর করা হয় 1994 সালে। কত সালে মনে রাখবেন, 1994 সালে পরীক্ষা আসতে পারে। আন্তর্জাতিক সমুদ্র আইন কত সালে কার্যকর করা হয়? 1994 সালে কার্যকর করা হয়। তারপর আমরা জানি এই আইন এই যে সমুদ্র আইনের ভিত্তিতে একটা আদালত গঠন করা হলো যেটির নাম হচ্ছে ইটলস। কি নাম? ইটলস, ITLOS, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। আমাদের লেকচার শিটে কিন্তু আছে এটার পূর্ণরূপ, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। এর বাইরেও কিন্তু আরও একটা কোর্টে সমুদ্র বিষয়ক মামলা হয়, সেটির নাম হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, PCA, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। বোঝা গেল বিষয়টা? পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। তাহলে এইভাবে বাংলাদেশ কি করে, বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে যখন তাদের মধ্যে ঝামেলা হলো, কার মধ্যে? ভারত এবং বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে, অর্থাৎ আমাদের সীমান্তবর্তী দুইটা দেশ। আপনারা এই মানচিত্রে দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এটা হচ্ছে দেখেন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সমুদ্র সীমা নিয়ে দেখেন মিয়ানমার, কিন্তু আমরা আরেকটা স্লাইডে যদি যাই আমাদের এই যে দেখেন এখানে বলা হচ্ছে মিয়ানমারের লাল অংশটা হচ্ছে মিয়ানমারের দাবিকৃত রেখা, অর্থাৎ আমাদের বাংলাদেশ থেকে এই অঞ্চলটা এইটুক তারা দাবি করছে মিয়ানমার। পরবর্তীতে তারপরে হচ্ছে ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল যখন রায় দিয়ে নির্ধারণ করা হলো এটা হচ্ছে আমাদের সমুদ্র সীমা, এটা হচ্ছে আমাদের সমুদ্র সীমা। অর্থাৎ ওই যে ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি, সমুদ্র আইন যেটা বললো, একটা রাষ্ট্র তার রাজনৈতিক সমুদ্র সীমা পাবে 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্র সীমা পাবে 200 নটিক্যাল মাইল এবং মহীসোপান অঞ্চল পাবে 350 নটিক্যাল মাইল। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশ ওই যে আপনার আমাদের মহীসোপান যেহেতু বড় এবং এটা হচ্ছে ন্যায্যতার নীতি বলে, এই ন্যায্যতার নীতির ভিত্তিতে বাংলাদেশ 354 নটিক্যাল মাইল মহীসোপান অঞ্চল পেয়েছে। কি পেয়েছে? মহীসোপান অঞ্চল পেয়েছে। আমরা যদি একটু মানচিত্রে দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের মানচিত্র। এখন দেখেন এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের একদম লাস্ট পয়েন্টটা, এটা বাংলাদেশের কি একদম লাস্ট পয়েন্টটা। মায়ানমার কিন্তু দাবি করছে কচ্ছক, অর্থাৎ আমরা যে সমুদ্র সীমা পাইলাম তার উপরে। এবার আসেন ভারত দাবি করছে এইভাবে, অর্থাৎ তারা বাংলাদেশের সমুদ্র সীমার ভিতরেই তারা দাবি করছে। তাহলে এখানে আসে ভারতের বিরুদ্ধে আমরা মামলা করলাম এবং এই মামলার রায় হয় 7 জুলাই 2014 সালে। 7 জুলাই
14 সালে, এবং এই মামলার রায় দেয় কে? পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। তারপরে দেখা গেছে এরপরে হচ্ছে এইটার রায় হয় কিভাবে? ভারতের সাথে আমরা যেই মামলা করলাম সেটির রায় হয় ন্যায্যতার ভিত্তিতে, অর্থাৎ যেহেতু আমাদের সমুদ্র সীমা আছে, অর্থাৎ আমাদের রাষ্ট্র আছে, সেহেতু আমরা সমুদ্র সীমা পাবো এই কারণে। ঠিক আছে, এরপরে সমুদ্র জয়ের ফলে বাংলাদেশের বর্তমান যে সমুদ্র সীমা, অর্থাৎ টোটাল সেটার দৈর্ঘ্য হচ্ছে 354 নটিক্যাল মাইল, এবং সেটির আয়তন, পুরো অংশটার আয়তন হচ্ছে কত? 1,18,813 বর্গ কিলোমিটার। অর্থাৎ আপনি আরেকটা বাংলাদেশ মোটামুটি আমাদের সমুদ্রে পেয়েছেন। ওকে, তারপরে মিয়ানমারের বিরুদ্ধে যেই মামলা, সেই মামলাটি হয়েছে কোথায়? সেই মামলাটির রায় হয় 14 মার্চ 2012 সালে। 14 মার্চ কত সাল? 2012 সাল। এবং সেই মামলাটা আমরা করেছিলাম কোথায়? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সিতে। ঠিক আছে, অর্থাৎ আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক ট্রাইব্যুনালে। এরপর আমরা দেখি এখানে এই কোর্টটার অবস্থান, এগুলো আপনারা দেখে নেবেন, হামবুর্গ জার্মানিতে। এবং এই রায়ে আমরা কি পেলাম? এই যে বাংলাদেশের অর্জন 1,11,631 বর্গ কিলোমিটার, এবং ভারতের সাথে আমরা জেতার পরে আমাদের টোটাল সমুদ্র সীমা হয়ে যায় কত? 1,18,813 বর্গ কিলোমিটার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এইটা একটু দেখি। এটা তাহলে দেখেন, এই যে বাংলাদেশের এই যে আপনার দেখেন সমুদ্র, এই যে চট্টগ্রাম সমুদ্র যে বন্দর আছে, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে কিন্তু আমাদের এই যে আমাদের কন্টিনেন্টাল শেলফ হিসাব করা হয়, অর্থাৎ উপকূল থেকে এখানে টান দিয়ে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 354 নটিক্যাল মাইল। তাহলে দেখেন এই যে অংশটা, অর্থাৎ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি টেরিটোরিয়াল সি, এটা হচ্ছে আমাদের 12 নটিক্যাল মাইল, অর্থাৎ 12 নটিক্যাল মাইল। ঠিক আছে, এরপরে আমাদের এই এক্সক্লুসিভ ইকোনমিক জোন, আমাদের এটা পুরাটাই হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এটা হচ্ছে উপকূল থেকে কত? উপকূল থেকে 200 নটিক্যাল মাইল। এবং এরপর আমাদের এই যে পুরো এলাকাটা, এটা হচ্ছে কন্টিনেন্টাল শেলফ। এটা হচ্ছে কি আপনার কন্টিনেন্টাল শেলফ, এবং এটার দৈর্ঘ্য, অর্থাৎ উপকূল থেকে দৈর্ঘ্য হিসাব করছি আমরা, এটা হচ্ছে 354 নটিক্যাল মাইল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মানচিত্রগুলো একটু দেখবেন। আমরা ছিটমহল পড়লাম, এরপর আমরা একটু বাংলাদেশের ভূপ্রকৃতি দেখব। কি দেখব? ভূপ্রকৃতি দেখব। হ্যাঁ, প্রশ্ন করেন, কি প্রশ্ন আপনাদের? ঠিক আছে, তারপরে আসেন, তারপরে আমরা একটু বাংলাদেশের ভূপ্রকৃতি দেখব। ভূপ্রকৃতির মধ্যে আমরা যদি দেখি, এই যে আমাদের বাংলাদেশের ভূপ্রকৃতি গতভাবে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা 3টা অঞ্চল পাই। কয়টা অঞ্চল পাই? 3টা অঞ্চল পাই। কয়টা অঞ্চল পাই? ভূ রাজনৈতিক মানে হচ্ছে আপনার এই যে বিশ্বে যে রাজনীতি চলে, অর্থাৎ সেই রাজনীতির সাথে ভূমির একটা কানেকশন। ভূমি বলতে এখানে বোঝাচ্ছে আপনার হচ্ছে সমুদ্র এবং স্থল, এগুলোর মাধ্যমে, অর্থাৎ ধরেন আপনার একটা রাষ্ট্রের ক্ষেত্রে আমরা যদি দেখি, ধরেন আপনার এই যে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের সাথে বঙ্গোপসাগরের একটা সম্পর্ক আছে না? বাংলাদেশের ঠিক নিচে আমরা জানি দক্ষিণ দিকে কি আছে? দক্ষিণ দিকে হচ্ছে বঙ্গোপসাগর আছে। তাহলে বাংলাদেশ যদি ভৌগোলিকভাবে আপনার স্ট্রং হতে চায়, তাহলে কি আছে? ঠিক আছে, হ্যাঁ, আমি তো আসতেই বলছি, সাউন্ড কম যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, একটু আপনার মনোযোগ দিয়ে একটু শোনেন প্লিজ। হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমার কথা এমনিতে একটু স্পিড। তাহলে দেখেন, ভূরাজনৈতিক মানে হচ্ছে একটা রাষ্ট্রের, অর্থাৎ ভৌগোলিক অবস্থানের সাথে রাজনীতির একটা সম্পর্ক। ঠিক আছে, এটা হতে পারে আপনার একটা সাগরের, তারপরে এটা হচ্ছে একটা দ্বীপের, এবং একটা রাষ্ট্রের স্থলভাগ যেগুলো আছে, এটার সাথে রাজনীতির একটা সম্পর্ক। অর্থাৎ একটা রাষ্ট্রের যেমন রাজনৈতিক গুরুত্ব আছে, তেমন একটা ভৌগোলিক গুরুত্ব আছে। এই দুইটার সম্পর্ককে আমরা বলছি জিওপলিটিক্স। ঠিক আছে, আচ্ছা, কাশ্মীর নিয়ে বিরোধ হচ্ছে আমাদের আন্তর্জাতিক লেকচারে আছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কাশ্মীর নিয়ে আমরা আন্তর্জাতিক লেকচার আলোচনা করব। আপনারা জানেন 1947 সালে দেশ বিভাগের পর থেকে কাশ্মীর নিয়ে একটা ঝামেলা শুরু হয়েছিল। তাহলে যদি আমরা দেখি আমাদের বাংলাদেশের ভূপ্রকৃতি যদি দেখি, তাহলে ভূপ্রকৃতিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আমরা 3 ভাগে ভাগ করতে পারি। বাংলাদেশের যে অঞ্চলটি সবচেয়ে বেশি পুরনো, সেই অঞ্চলটাকে কি বলা হচ্ছে? পাহাড়ি অঞ্চল, অর্থাৎ আমাদের এটাকে বলা হচ্ছে টারশিয়ারি অঞ্চল। কি বলা হচ্ছে? টারশিয়ারি। আমরা এই শব্দটা দেখেছি, টারশিয়ারি অঞ্চল। এবং এই যে টারশিয়ারি অঞ্চল হচ্ছে আমাদের টোটাল ভূখণ্ডের কত পার্সেন্ট? টোটাল ভূখণ্ডের আমাদের 12%। কত পার্সেন্ট? 12%। তাহলে টারশিয়ারি যুগকে আমরা কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে ভাগ করলাম। একটা ভাগ হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চল, একটা ভাগ কি? দক্ষিণ পূর্বাঞ্চল। ঠিক আছে, অর্থাৎ দক্ষিণ পূর্বাঞ্চলকে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, এই জেলাগুলো নিয়ে হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে 3টা জেলা,
খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান। খাগড়াছড়ি, ঠিক আছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান, ঠিক আছে। এই যে দক্ষিণ পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলে আমরা যে বিষয়টা দেখব, এই অঞ্চলটা হচ্ছে আমাদের তাহলে টারশিয়ারি যুগের একটা অঞ্চল। তারপরে এখানে কোন কোন জেলা আছে? এখানে হচ্ছে আপনার চট্টগ্রাম জেলা আছে, কি আছে? চট্টগ্রাম। তারপরে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। আবার পার্বত্য চট্টগ্রাম বলতে কিন্তু 3টা জেলাকে বোঝায়, তাই না? পার্বত্য চট্টগ্রাম, ঠিক আছে। পার্বত্য চট্টগ্রাম বলতে কয়টা জেলাকে বোঝায়? 3টা জেলাকে বোঝায়, ঠিক আছে। তাহলে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এরপর হচ্ছে কক্সবাজার। কক্সবাজার এই এলাকায় আমরা কি দেখতে পাই? টারশিয়ারি যুগের যে পাহাড়, সেই পাহাড়গুলো আমরা দেখতে পাই, ঠিক আছে। তারপরে এরপরে হচ্ছে বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল। বাংলাদেশের উত্তরে রয়েছে এখানে, তাহলে আপনাদের পরীক্ষায় আসতে পারে, জেলার নাম দিতে পারে এবং এই জেলার নাম দিয়ে বলতে পারে এটা কোন অঞ্চলে পড়েছে, এভাবে পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ যদি বলে যে কক্সবাজার অর্থাৎ খাগড়াছড়ি, রাঙামাটি এগুলো কোন অঞ্চলে পড়েছে, তাহলে অপশনে থাকতে পারে টারশিয়ারি অঞ্চল বা হচ্ছে সোপান অঞ্চল কিংবা প্লাবন সমভূমি। তাহলে ওখান থেকে আপনাদের বেছে নিতে হবে কি? টারশিয়ারি অঞ্চল। তারপরে আমরা যদি দেখি উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল, এই উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে আমরা কয়েকটি জেলা দেখব। অর্থাৎ আমাদের ময়মনসিংহ জেলা আছে, এখানে কি আছে? ময়মনসিংহ জেলা আছে। তারপরে হচ্ছে নেত্রকোনা আছে, নেত্রকোনা আছে। তারপর আমরা জানি সুনামগঞ্জ আছে, কি আছে? সুনামগঞ্জ। তারপরে হচ্ছে আপনার সিলেট আছে, সিলেট। অর্থাৎ আমাদের এই যে উত্তর দিকে যে জেলাগুলো আছে এবং উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট, মৌলভীবাজার, এখানে আমরা দেখি টিলা রয়েছে অনেকগুলো, কি আছে? টিলা রয়েছে, অর্থাৎ খুব বেশি উঁচু পাহাড় নয়, ঠিক আছে, পাহাড়ের চাইতেও কম উচ্চতার। তাহলে এই পুরো অঞ্চলটাকে অর্থাৎ দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার, তারপরে হচ্ছে আপনার ময়মনসিংহ অঞ্চল, এই নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, এই এলাকাগুলোকে বলা হচ্ছে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল। উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল, ঠিক আছে। তারপরে এরপরে আমরা দেখব, এখন আসেন এই যে পাহাড়ি অঞ্চল অর্থাৎ এই যে টারশিয়ারি অঞ্চল, টারশিয়ারি অঞ্চলে আসলে বৈশিষ্ট্য কি, পরীক্ষা কিভাবে আসতে পারে? আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন অঞ্চলে নিবিড় বনভূমি দেখা যায়, তাহলে সেটি হবে আপনার এই যে টারশিয়ারি অঞ্চলের এই যে পাহাড়ি অঞ্চলগুলোতে, অর্থাৎ 12% এলাকায় আমরা কি দেখতে পাই? নিবিড় বনভূমি, নিবিড় বনভূমি। তাহলে এখন আসেন এইখানকার এই এলাকার যে বৃক্ষ জন্মে, সেই বৃক্ষগুলো কেমন? প্রশ্ন করা হলে তাহলে আনসার দিবেন আপনারা ক্রান্তীয় চিরহরিৎ। কি নাম? ক্রান্তীয় চিরহরিৎ, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারছি যে পাহাড়ি অঞ্চলকে যদি আমরা 2 অঞ্চলে বিভক্ত করি, একটা অঞ্চলের নাম দক্ষিণ পূর্বাঞ্চল আর একটা অঞ্চলের নাম হচ্ছে উত্তর পূর্বাঞ্চল। ওকে, তাহলে এখানে কোন ধরনের বনভূমি পাওয়া যায়? নিবিড় বনভূমি পাওয়া যায় এবং এখানকার যে বৃক্ষগুলো হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষ, ঠিক আছে। এরপরে সোপান অঞ্চল। তাহলে আমাদের টোটাল ভূখণ্ডের কত % সোপান? এই সোপানকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। একটার নাম হচ্ছে বরেন্দ্রভূমি, একটার নাম কি? বরেন্দ্রভূমি। তারপরে হচ্ছে একটার নাম মধুপুর এবং ভাওয়ালের গড়। মধুপুর হচ্ছে কোথায়? মধুপুর হচ্ছে টাঙ্গাইলে, আর ভাওয়ালের গড় হচ্ছে গাজীপুরে। তারপরে হচ্ছে কুমিল্লার লালমাই অঞ্চল। এই যে 3টা সোপান অঞ্চল আমরা দেখতে পাচ্ছি, এই 3টা সোপান অঞ্চলের সাথে আবার এদের পার্থক্য কি? টারশিয়ারি পার্থক্য কি? সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা বলেছিলাম যে নিবিড় বনভূমি পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে সোপান অঞ্চলে যে বনভূমি পাওয়া যায় সেটি হচ্ছে অনিবিড়। কি বনভূমি পাওয়া যায় এখানে? অনিবিড় বনভূমি পাওয়া যায়। এবং আমরা যে বললাম যে পাহাড়ি অঞ্চল অর্থাৎ টারশিয়ারি অঞ্চলের যে বৃক্ষ, সেই বৃক্ষ হচ্ছে আপনার কেমন? ক্রান্তীয় চিরহরিৎ, অর্থাৎ গাছপালা ক্রান্তীয় চিরহরিৎ। এখন আসেন এই যে সোপান অঞ্চলের যে আপনার কি আছে? সোপান সমূহ অর্থাৎ প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, এই সোপানের যে বৃক্ষ রয়েছে সেই বৃক্ষগুলোকে বলা হচ্ছে ক্রান্তীয় পাতাঝরা, ক্রান্তীয় পাতাঝরা, ঠিক আছে। এবং এখানে অনিবিড় বনভূমি আমরা দেখতে পাই। তারপরে যদি আমরা আসি তাহলে আমাদের প্লাবন সমভূমি। বাংলাদেশের টোটাল 80% এলাকা কোন ধরনের সমভূমি অঞ্চলে পড়েছে? প্লাবন সমভূমি অঞ্চলে পড়েছে। অর্থাৎ আমাদের 80% এলাকায় হচ্ছে সমভূমি। এখন আমরা যদি দেখি আমাদের এই যে সমভূমি অঞ্চল, আমাদের সমভূমি অঞ্চলকে যদি আমরা দেখি তাহলে আমরা 5 ধরনের সমভূমি বাংলাদেশে পাবো। কত ধরনের? 5 ধরনের সমভূমি পাবো। 5 ধরনের সমভূমি। এই সমভূমি থেকে আমরা
এটা ক্লিয়ার ধারণা আমাদের নিতে হবে, এগুলো থেকে পরীক্ষায় আসে। ঠিক আছে, 5 ধরনের সমভূমির মধ্যে রয়েছে একটা হচ্ছে পাদদেশীয় সমভূমি, একটা হচ্ছে পাদদেশীয় সমভূমি, একটা হচ্ছে প্লাবন সমভূমি, একটা হচ্ছে কি আপনার প্লাবন সমভূমি, প্লাবন সমভূমি, একটার নাম হচ্ছে উপকূলীয় সমভূমি, উপকূলীয় সমভূমি। তারপরে তাহলে একটা হচ্ছে পাদদেশীয় সমভূমি, প্লাবন সমভূমি, উপকূলীয় সমভূমি, এবং একটার নাম হচ্ছে স্রোতজ সমভূমি, স্রোতজ সমভূমি। ঠিক আছে, আরেকটা হচ্ছে বদ্বীপ সমভূমি, বদ্বীপ সমভূমি। ঠিক আছে, তাহলে এবার আসেন পাদদেশীয় সমভূমি। বাংলাদেশের উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর দিনাজপুরের যে অংশটুকু আছে, এই অংশটুকু হচ্ছে কোন সমভূমির অংশ? আপনারা একটু মানচিত্রে খেয়াল করবেন। এই যে আমরা এটা হচ্ছে ভূপ্রকৃতি দেখিয়েছিলাম, অর্থাৎ এরপরে দেখবো আমরা এই যে পাদদেশীয় সমভূমি, একটা প্লাবন সমভূমি, উপকূলীয় সমভূমি, স্রোতজ সমভূমি, বদ্বীপ সমভূমি। এরপর আসি বাংলাদেশের এই উত্তর অঞ্চলের, অর্থাৎ এই অঞ্চলটা হচ্ছে আপনার পাদদেশীয় সমভূমির অংশ। এটা হচ্ছে হিমালয় পর্বতের পাদদেশ। কোন পর্বতের পাদদেশ? হিমালয় পর্বতের পাদদেশ। ঠিক আছে, তারপরে বাংলাদেশে কি আছে? প্লাবন সমভূমি কোনটা? লিখেন, মেঘনা, ব্রহ্মপুত্র, পদ্মা। এই যে এই অঞ্চল অর্থাৎ এই নদীগুলো বিধৌত যে এলাকা, এই নদীগুলোর কারণে যে অববাহিকা অঞ্চলটা প্লাবিত হয়, এটাই হচ্ছে আমাদের প্লাবন সমভূমি। মনে থাকবে, এটাই হচ্ছে আমাদের কি প্লাবন সমভূমি। আশা করি আপনারা পারবেন। তারপর উপকূলীয় সমভূমি। আপনারা জানেন আমাদের এই যে সমুদ্রে যখন জোয়ার হয়, জোয়ারের পানিটা কিন্তু এভাবে লোকালয়ে ঢুকে যায়। লোকালয়ে কি হয়ে যায়? ঢুকে যায়। লোকালয়ে ঢোকার ফলে যে অঞ্চলটা প্লাবিত হয় এটাকে বলা হচ্ছে উপকূলীয় সমভূমি। তারপরে আসেন, এরপর হচ্ছে আমাদের স্রোতজ সমভূমি। স্রোতজ সমভূমি কোনটা? যেই সমভূমিটা অর্থাৎ আপনাদের সুন্দরবন যে আছে, বন, ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনই হচ্ছে আমাদের কি সমভূমি? স্রোতজ সমভূমি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের পড়তে হবে বদ্বীপ সমভূমি। বদ্বীপ মানে হচ্ছে পলি দ্বারা গঠিত দ্বীপ, পলি দ্বারা গঠিত দ্বীপ। অর্থাৎ এই যে পলি দ্বারা গঠিত দ্বীপ বা পলল দ্বারা গঠিত দ্বীপ যেটি, এটাকে আমরা বদ্বীপ বলবো। বদ্বীপ যে সবসময় বয়ের মতো হবে এমন কোনো কথা নাই, তবে বদ্বীপের প্রতীক হচ্ছে এই যে এটার নাম হচ্ছে ডেল্টা। এটার নাম কি? ডেল্টা। এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। কোন শব্দ? গ্রিক শব্দ। আশা করি আপনারা এটুক বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে এবার আসেন আমরা ওই যে কি বললাম, আমরা বঙ্গীয় বদ্বীপ, ওই যে আমরা যেটা বদ্বীপ সমভূমি পড়লাম আমাদের এখন সেই বদ্বীপটা দেখব। তাহলে দেখেন বাংলাদেশে আমরা জানি একটা নদী প্রবেশ করেছে এখান দিয়ে, এটির নাম হচ্ছে ভারতের গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, নাম হলো পদ্মা। নাম হলো কি? পদ্মা। তাহলে যে পদ্মা থেকে যে কুষ্টিয়ার গড়াই পর্যন্ত এই অঞ্চলটা এটাকে বলা হচ্ছে মৃতপ্রায় নিষ্ক্রিয় বদ্বীপ। তাহলে বদ্বীপের একটা অংশ কি আমরা কি পাচ্ছি? মৃতপ্রায়। আপনারা এই যে মানচিত্রটা খুব ভালোভাবে দেখবেন, এটা দেখলে আমরা মোটামুটি এখন পরীক্ষায় এইভাবে এগুলো কিভাবে আসবে পরীক্ষায়। আসলে আপনাদেরকে ধরেন আপনাদেরকে বললো যে মেহেরপুর বা ঝিনাইদহ আপনাদেরকে পরীক্ষার প্রশ্নে দিল যে ঝিনাইদহ কোন বদ্বীপের অংশ, তাহলে সেটি কি হবে? মৃতপ্রায় নিষ্ক্রিয় বদ্বীপ। অর্থাৎ এই অঞ্চলটা, অর্থাৎ এখানকার এই পুরো অঞ্চলটাই হচ্ছে নিষ্ক্রিয় বদ্বীপ। এখানে আবার একটা পার্ট হচ্ছে পরিণত বদ্বীপ। তাহলে নিষ্ক্রিয় বদ্বীপ এবং এটা হচ্ছে সক্রিয়। তাহলে পরীক্ষায় কিন্তু একবার এসেছিল যে ফরিদপুর কোন বদ্বীপের অংশ, তাহলে আমরা কি দিব? আনসার কি দিব? এই যে ফরিদপুর হচ্ছে সক্রিয় বদ্বীপের অংশ। তারপরে ফরিদপুর আছে এখানে রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, তারপরে হচ্ছে কি আপনার ঝালকাঠি, ফিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এগুলো সবই কিন্তু কি আপনার এই যে সক্রিয় বদ্বীপের অংশ। তাহলে আমরা কিন্তু এটা পারবো। তারপরে এখানে দেখেন মৃতপ্রায় নিষ্ক্রিয় যে বদ্বীপ আছে, এখানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি কি দেখা যায়? যেহেতু এখানে পরিত্যক্ত নদী অনেক, অর্থাৎ আগে নদী ছিল, পরবর্তীতে সেগুলো পরিত্যক্ত হয়ে গিয়েছে, অর্থাৎ পলি জমার কারণে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গিয়েছে। সেই জায়গায় কি তৈরি হয়েছিল? বাউর তৈরি হয়েছিল, বাউর। ঠিক আছে, আমরা হচ্ছে হাউর বাউর পড়ি না, বাংলাদেশ হচ্ছে হাউর বাউরের দেশ।
তাহলে বাউর হচ্ছে মৃতপ্রায় নিষ্ক্রিয় বদ্বীপ অঞ্চলে সৃষ্টি হয়েছে। এই জন্য বলা হয় বাংলাদেশের সবচেয়ে বেশি বাউর কোথায়? ঝিনাইদহে। কোথায়? ঝিনাইদহে। ঠিক আছে, বুঝতেছেন কিনা আপনারা? তাহলে একটা হচ্ছে বাউর, হ্যাঁ, তাহলে ঝিনাইদহে সবচেয়ে বেশি বাউর আছে। কোন জেলায়? ঝিনাইদহে সবচেয়ে বেশি বাউর আছে। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি আপনারা পারবেন। এরপর আমরা আসি, তাহলে আমরা বদ্বীপ মোটামুটি পড়লাম। এখন আসেন এই বদ্বীপ অংশটা, এই বদ্বীপ অংশটা তাহলে কোন কোন নদীর পলি দ্বারা গঠিত? তাহলে গঙ্গা নদীর পলি দ্বারা। এই জন্য এটাকে বলা হয় গাঙ্গেয় বদ্বীপ। কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে বঙ্গীয় বদ্বীপ, এটাকে বলা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ। গাঙ্গেয় বদ্বীপ। আপনারা এটাও জানেন কিনা যে ভারতীয়রা কিন্তু আমাদের বঙ্গোপসাগরকে কি নামে ডাকে? গালফ অফ গঙ্গাস নামে ডাকতো, অর্থাৎ গঙ্গাসাগর, গঙ্গাসাগর নামে ডাকতো। ঠিক আছে, এবং গ্রিকরা কিন্তু গ্রিকরা এটাকে নিয়ে গবেষণা করে দেখতে পেয়েছে এই যে গঙ্গা নদীর পলি এবং গঙ্গা নদীর পানি যেহেতু আমাদের বঙ্গোপসাগরে পড়ে, এই জন্য বঙ্গোপসাগরের তারা একটা নাম দিয়েছিল, যেটির নাম হচ্ছে গ্যাঞ্জেটিকা সাইনাস। কি নাম? গ্যাঞ্জেটিকা সাইনাস। আচ্ছা, তাহলে আমরা এটুকু বুঝতে পেরেছি। এরপরে বাংলাদেশের জলবায়ু, আমি কিন্তু আগেও বলেছি বাংলাদেশ যেহেতু কর্কট ক্রান্তিতে অবস্থিত, সেই জন্য আমাদের জলবায়ুতে কিন্তু একটা ঠান্ডা এবং গরমের একটা মৃদু একটা প্রভাব আছে। অর্থাৎ এখানে অতিরিক্ত গরমও না, অতিরিক্ত কি না, অতিরিক্ত আবার ঠান্ডাও না। এই জন্য বলা হচ্ছে এই ধরনের জলবায়ু অঞ্চলকে কি বলা হচ্ছে? সমভাবাপন্ন। এটার আরেকটি নাম হচ্ছে নাতিশীতোষ্ণ। তারপরে দেখেন আমরা কোন অঞ্চলে? আমরা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে অবস্থিত। কোন অঞ্চলে অবস্থিত? ক্রান্তীয় মৌসুমী। তাহলে যদি বলা হয় বাংলাদেশ কোন ধরনের জলবায়ু অঞ্চলে অবস্থিত, তাহলে সেটি হবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ওকে, আচ্ছা, আপনারা যারা শুরুর দিকে যে আলোচনাগুলো বিভিন্ন সময় সাউন্ড আটকে গেছে কিংবা হচ্ছে বিভিন্নভাবে আপনারা হয়তো বুঝতে পারেননি, এগুলো একটু আমরা আর আপনারা হচ্ছে একটু ক্লাস যে রেকর্ড ক্লাস থাকবে সেটি একটু কাইন্ডলি দেখে নেবেন, সময় করে দেখে নেবেন, বা একটু সাউন্ড স্পিড দিয়ে করে নেবেন আর কি। ঠিক আছে, অর্থাৎ আবার এই যে ক্রান্তীয় অঞ্চলকে কি বলা হয়? ট্রপিক্যাল অঞ্চল বলা হয়, ট্রপিক্যাল অঞ্চল বলা হয়। ঠিক আছে, অর্থাৎ দেখেন আমাদের এটা হচ্ছে বঙ্গোপসাগর, ঠিক বঙ্গোপসাগর এরকম একটা জায়গায় বাংলাদেশ অবস্থিত। এখানে হচ্ছে আবার পাহাড়ি এলাকা, এগুলো সব কিন্তু কি পাহাড়ি এলাকা। এই পাশে ভারত। ঠিক আছে, এটা হচ্ছে আমরা জাস্ট একটা মানচিত্রে দেখালাম যে এটা হচ্ছে বাংলাদেশ। এবং জলবায়ুটা কি? জলবায়ু সমভাবাপন্ন, নাতিশীতোষ্ণ এবং কি ক্রান্তীয় মৌসুমী। তারপর হচ্ছে এটাকে বলা হচ্ছে আবার ট্রপিক্যাল। কি বলা হচ্ছে? ট্রপিক্যাল এলাকা বলা হচ্ছে। আচ্ছা, এরপর আসেন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সমূহ। দেখেন বাংলাদেশে 13 ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে এবং এটার মধ্যে বাংলাদেশ কিন্তু হচ্ছে পৃথিবীতে বন্যায় প্রথম। বন্যা দ্বারা সবচেয়ে বেশি এফেক্টেড কোন রাষ্ট্র? বাংলাদেশ। তাহলে আমরা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। এরপর আসেন বন্যা। তাহলে দেখেন এই যে বাংলাদেশে বন্যা থেকে, এগুলো হচ্ছে বন্যা থেকে কি করার জন্য? বন্যা থেকে বাংলাদেশকে উত্তরণের জন্য, রক্ষা করার জন্য ফ্লাড কন্ট্রোল, ড্রেনেজ এবং ইরিগেশন প্রজেক্ট নেওয়া হয়েছিল। তারপরে দেখেন আকস্মিক বন্যা। তাহলে আকস্মিক বন্যা বাংলাদেশের কোথায় হয়? সিলেট অঞ্চলে হয়। কোন অঞ্চলে? সিলেট অঞ্চলে। তাহলে পরীক্ষায় আসতে পারে অঞ্চলে। ঠিক আছে, সিলেট অঞ্চলে কি হয়? আকস্মিক বন্যা হয়। তারপরে মৌসুমী বন্যা, ওই যে বিভিন্ন ঋতুর প্রভাবে হঠাৎ করে কালবৈশাখী ঝড় হলো, ঝড়ের কারণে নদীতে পানি বৃদ্ধি পেল, তখন যে বন্যা হয় এটাকে বলা হচ্ছে মৌসুমী বন্যা। ওকে, তারপরে দেখেন জোয়ার ভাটা জনিত বন্যা। এই যে বাংলাদেশকে ফ্লাড এফেক্টেড এরিয়া থেকে বাংলাদেশকে, অর্থাৎ এরিয়া ফ্লাড এফেক্টেড যে এরিয়াগুলো আছে তাদেরকে রক্ষা করার জন্য, এরিয়াগুলোর মানুষকে রক্ষা করার জন্য একটা নেওয়া হয়েছিল। এমন একটা প্ল্যানের নাম হচ্ছে ফ্লাড অ্যাকশন প্ল্যান, বা এটাকে ফ্যাপ বলে। এটা একটা বিখ্যাত মামলা আছে। এবং 88 এবং 98 বাংলাদেশের প্রলয়ঙ্কারী দুইটা বন্যার কথা এখানে আমরা বলেছি। আমাদের লেকচার শিটে আছে, আপনারা পড়ে নেবেন কাইন্ডলি। বন্যা। তারপরে আসেন এরপরে কালবৈশাখী ঝড়। একটু এটা নিয়ে আলাদাভাবে বলা হচ্ছে, এটা আপনারা অনেক সময় ভুল করেন। কালবৈশাখী ঝড় কোন সময় দেখা যায়? এটা হচ্ছে এপ্রিল মে মাসে। কোন মাসে? এপ্রিল মে মাসে। তারপরে আমরা যদি দেখি এটার কালবৈশাখী ঝড়ের গতিটা কোন দিক থেকে কোন দিক থাকে? উত্তর থেকে পশ্চিম দিক। উত্তর থেকে, এবং ঘন্টা এটা কি হতে পারে? 40 থেকে 60 কিলোমিটার, এবং 60-এর বেশিও হতে পারে। অর্থাৎ সেটা হতে পারে আপনার 40 থেকে 60 কিংবা 60 থেকে 80 কিলোমিটার বেগেও এই বাতাস প্রবাহিত হতে পারে। এরপরে আরো অনেকগুলো কি আছে আমাদের এখানে। এবার আসেন বাংলাদেশে ভূমিকম্প প্রবণ এলাকা। আমরা জানি বাংলাদেশের সিলেট অঞ্চল একটা বেসিন এলাকা, এটাকে বলা হয় সুরমা বেসিন। আপনারা জানেন যে একটা রাষ্ট্রের স্থলভাগগুলো কিন্তু বিভিন্ন প্লেটের উপর অবস্থিত, তাই না? অর্থাৎ আমরা যে প্লেট আছে স্থলভাগগুলোর যে প্লেট, তাহলে আমাদের বাংলাদেশের সিলেট অঞ্চলেই
ইন্ডিয়ান প্লেট এবং হচ্ছে বার্মা প্লেটের একটা কানেকশন হয়। তো কানেকশন হওয়ার কারণে ওখানে একটা আপনার কি হয়, ফল্ট আছে। এই ফল্টটাকে বলা হয় কি আপনার সুরমা ফল্ট। তাহলে এই যে সুরমা ফল্ট, যে তাহলে ফল্ট কোথায় সৃষ্টি হয়, যেখানে দুইটা প্লেটের মধ্যে ঘর্ষণ হয়, ঘর্ষণজনিত কারণে ফল্ট সৃষ্টি হয়। এই ফল্টের কারণে এখানে এলাকায় প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়। তাহলে এই জন্য বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল হচ্ছে এটা, এটা হচ্ছে মাঝারি আর এটা হচ্ছে মৃদু, ঠিক আছে, কম ঝুঁকিপূর্ণ। তাহলে এই যে এখানে গোলাপি কালারের যেটা সেটি হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, আর হলুদ কালারের যেটা সেটি হচ্ছে মাঝারি ঝুঁকিপূর্ণ। তারপরে হচ্ছে পরের অঞ্চল অর্থাৎ বাংলাদেশের কুষ্টিয়া, রাজশাহীর একটা অংশ থেকে কুষ্টিয়া পর্যন্ত, বঙ্গোপসাগর পর্যন্ত এলাকাটা হচ্ছে আপনাদের কম ঝুঁকিপূর্ণ এলাকা, কম ঝুঁকিপূর্ণ এলাকা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল। সুরমা ফল্টের কারণে কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। ওকে, তাহলে আমরা কি বললাম, সুরমা হচ্ছে সুরমা নদীকে কেন্দ্র করে যেই অববাহিক অঞ্চল সেটাকে আবার ডিপ্রেশন এরিয়া বলা হয়। কি বলা হয়, ডিপ্রেশন এরিয়া। ভূগোলের ভাষায় ডিপ্রেশনকে বলা হয় অবসাদ অঞ্চল, অবসাদ অঞ্চল। তাহলে কেন, এবার আসেন, আমরা জানি সিলেটে কিন্তু প্রচুর পরিমাণে হাওর আছে, সিলেট এবং কোথায়, সুনামগঞ্জে। তাহলে এবার আসেন, এই যে সিলেট এবং এই যে একটা ভূমি যখন আমরা দেখি, এই যে এটা হচ্ছে একটা ভূমি, ঠিক আছে, ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে একটা সমতল ভূমি। এই সমতল ভূমিতে যখন ভূমিকম্প হবে তখন ভূমিকম্পের মাধ্যমে এখানকার ভিতরের অর্থাৎ নিচের যে শিলাখণ্ড আছে সেই শিলাখণ্ড কিন্তু আস্তে আস্তে কি হয়ে যেতে পারে, মাঝে মধ্যে দেবে যেতে পারে। দেবে যাওয়ার কারণে এই এলাকাটা এইরকম গামলা আকৃতির একটা আকৃতি ধারণ করতে পারে, তাই না, গামলার মতো একটা কি ধারণ করতে পারে, আকৃতি ধারণ করতে পারে। এটাকে আমরা কি বলছি, এটাকে এই যে এটাকে আমরা কি বলছি, অবসাদ অঞ্চল বা ডিপ্রেশন এরিয়া। তাহলে বাংলাদেশে এরকম ডিপ্রেশন এরিয়া কিন্তু অর্থাৎ হাওর অঞ্চল। বাংলাদেশের কয়টি জেলায় হাওর আছে, 6টি জেলায় হাওর আছে। এই জেলাগুলোকে হাওর জেলা বলা হয়। কি জেলা বলা হয়, হাওর জেলা বলা হয়। তাহলে আমরা জানি এই যে ভূমিকম্পের মাধ্যমে যদি কোনো একটা এলাকা এভাবে গামলার মতো একটা আকৃতি ধারণ করে, এই যে তারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে অর্থাৎ অবসাদ হয়ে যাচ্ছে, এই অঞ্চলে কি তৈরি হয়, এই অঞ্চলে পরবর্তীতে পানি জন্মে হাওর তৈরি হয়। কি তৈরি হয়, হাওর তৈরি হচ্ছে। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় হাওর, আমাকে একটু আনসার দিয়ে জানান। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর, বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হচ্ছে হাকালুকি হাওর, ঠিক আছে, প্রায় 20,000 হেক্টর। ওকে, আচ্ছা, হাকালুকি হাওর। তাহলে হাকালুকি হাওর অবস্থিত কোথায়, সিলেট এবং মৌলভীবাজারে। কোথায়, সিলেট এবং মৌলভীবাজারে। তারপরে আরেকটা বিখ্যাত হাওর আছে যেটি হচ্ছে বাংলাদেশের পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় একটা হাওর, সেটির নাম হচ্ছে টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত, সুনামগঞ্জে অবস্থিত, এবং এটি হচ্ছে রামসার সাইট। রামসার সাইট, বাংলাদেশের 2টা অঞ্চল হচ্ছে রামসার সাইট, মনে থাকবে 2টা অঞ্চল কি রামসার সাইট। 1971 সালে, মনে রাখবেন, 1971 সালে ইরানের রামসার নামক শহরে একটা কনভেনশন হয়েছিল, অর্থাৎ একটা সনদ স্বাক্ষরিত হয়েছিল। এই সনদের মূল কথা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের যে গুরুত্বপূর্ণ যে জলধারাগুলো আছে, গুরুত্বপূর্ণ যে জলধারাগুলো আছে সেগুলোকে রক্ষার জন্য একটা কনভেনশনের নাম হচ্ছে এই যে আপনার কি 1971 সালের রামসার কনভেনশন। তাহলে রামসার হচ্ছে কোথায়, ইরানের একটা শহর। তাহলে এখানে যেহেতু কনভেনশনটা হয়েছিল এই কারণে কনভেনশনটির নাম কি, রামসার কনভেনশন। তাহলে রামসার কনভেনশনের অন্তর্ভুক্ত 2টি সাইট হচ্ছে বাংলাদেশের, একটা সুনামগঞ্জ, একটা হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, আশা করি আপনারা মনে রাখতে পারবেন। একবার পরীক্ষায় এসেছিল যে আপনার টাঙ্গুয়ার হাওরের স্থানীয় নাম, স্থানীয় নামগুলো মনে রাখতে হবে। হাকালুকি হাওরের স্থানীয় নাম কিন্তু আবার জুড়ি নদী, জুড়ি নামের একটা নদী আছে মৌলভীবাজারে, এবং একটা উপজেলাও আছে কিন্তু জুড়ি নামে। তারপরে তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে বিভিন্ন যে দুর্যোগ যেগুলো বাংলাদেশে মাঝে মাঝে সংঘটিত হয়। কী পাচ্ছে, বজ্রপাত, লবণাক্ততা, আর্সেনিক, নদী ভাঙন, জলোচ্ছ্বাস, এই যে খরা, ঘূর্ণিঝড়, এগুলো। ঠিক আছে, এরপর আসেন, তাহলে বাংলাদেশ তো একটা জলবায়ু, বাংলাদেশ যেহেতু সমুদ্রের তীরে অবস্থিত, তাহলে বিশ্বের জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ কিন্তু এটার ভিকটিম, তাই না, ভিকটিম। এবং এই জন্য কিন্তু বাংলাদেশ জাতিসংঘের একটা গ্রুপেরও সদস্য, যেটার নাম হচ্ছে ভালনারেবল 20। কি নাম, ভালনারেবল 20। অর্থাৎ জলবায়ুর দিক থেকে বাংলাদেশ অসহায় হওয়ার কারণে, যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, সেহেতু এইটার কারণে কিন্তু বাংলাদেশও ভিকটিম। এই ভিকটিম হওয়ার কারণে দেখা গেছে
বাংলাদেশের বিভিন্ন অঞ্চল কি সমুদ্রের পানিতে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। এই তলিয়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য বাংলাদেশকে একটা পুনর্গঠনের জন্য, অর্থাৎ জলবায়ুর যে বিরূপ প্রভাব সেটা থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা একটা কি দেখতে পাই, একটা হচ্ছে প্ল্যান দেখতে পাই, সেটির নাম হচ্ছে বদ্বীপ পরিকল্পনা 2100। বদ্বীপ পরিকল্পনা 2100 বাংলাদেশ সরকার এই পরিকল্পনা হাতে নিয়েছিল কত সালে? 2018 সালে। কত সালে? 2018 সালে। তাহলে 2018 সালে আমরা জানি নেদারল্যান্ডসের সহায়তায়, কারণ এই বদ্বীপ পরিকল্পনার মাধ্যমে কিন্তু পৃথিবীতে আরও একটা দেশ সফল হয়েছে, যেটির নাম হচ্ছে নেদারল্যান্ডস। তাহলে বদ্বীপ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে 6টি অঞ্চলে বিভক্ত করেছে। কয়টি অঞ্চলে বিভক্ত করেছে? 6টি অঞ্চলে। একটার নাম হচ্ছে বাংলাদেশের, এই যে দেখেন, এটা হচ্ছে খরাপ্রবণ অঞ্চল। তাহলে বাংলাদেশের এই যে রংপুর, রাজশাহী অঞ্চলে প্রচুর পরিমাণ কি হচ্ছে? খরাপ্রবণ অঞ্চল। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে খরাপ্রবণ অঞ্চল। তারপরে দেখেন এই সিলেট অঞ্চলে আকস্মিক বন্যা হয়, তাহলে আমরা বলতে পারছি হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল। ঠিক আছে, তারপরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, এভাবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। তারপরে হচ্ছে নদী এবং মোহনা অঞ্চল, নদী এবং মোহনা অঞ্চল। ঠিক আছে, তারপরে হচ্ছে উপকূলীয় অঞ্চল, উপকূলীয় অঞ্চল এবং নগর অঞ্চল। তাহলে আপনারা মানচিত্রে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে হলুদ কালারেরটা হচ্ছে এই যে কি বলে বরেন্দ্র এবং খরাপ্রবণ অঞ্চল। তারপরে উপকূলীয় অঞ্চল হচ্ছে কোনটা? এই যে খুলনা থেকে একদম এখানে এই পর্যন্ত এই পুরো এলাকাটাই হচ্ছে উপকূলীয় অঞ্চল। তাহলে এইভাবে আমরা কয়টা হটস্পট পাচ্ছি? তাহলে পরীক্ষা যদি আসে বদ্বীপ পরিকল্পনার হটস্পট কয়টা? 6টা, এবং 6টার যে আলাদা আলাদা অঞ্চল, সেই অঞ্চলগুলো আমাদের দেখতে হবে। বুঝতে পেরেছেন? তারপরে এরপর আমরা একটু দেখবো বাংলাদেশের নদ নদী দেখবো। কি দেখবো? নদ নদী। আমরা একটু আমাদের মানচিত্রে যাব। ঠিক আছে, তাহলে নদ নদীর মধ্যে আমরা একটু বড় নদীগুলো দেখবো। কি দেখবো? বড় নদীগুলো দেখবো। তাহলে নদ নদী নিয়ে আমরা যদি দেখি, তাহলে নদ নদী থেকে কেমন প্রশ্ন হইতে পারে? আপনাকে প্রশ্ন করতে পারে নদ নদীর উৎপত্তি স্থল নিয়ে, আপনাকে প্রশ্ন করতে পারে নদ নদীর পতন স্থল, তারপর দুইটা নদী কোন জায়গায় মিলিত হয়েছে, এই বিষয়গুলো থেকে প্রশ্ন হতে পারে। তারপরে হচ্ছে বাংলাদেশের কোনো বিখ্যাত যে নদীগুলো আছে, কোনো নদীর যদি বিশেষ কোনো ইনফরমেশন থাকে, তাই না? যদি হইতে পারে যে কোন নদীর জোয়ার ভাটা হয় না, তাহলে গোমতী নদী। তারপরে বাঁধ থেকে, এই যে ভারত আমাদের উপরে একটা পানি সন্ত্রাস চালিয়েছে, তাই না? পানি সন্ত্রাস চালিয়েছে। এই পানি সন্ত্রাসের কারণে কি হলো? পানি সন্ত্রাসের কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভারত বিভিন্ন তাদের যে আন্তঃসীমান্ত নদীগুলো আছে, অর্থাৎ যে নদীগুলো সীমান্ত ক্রস করে, সেই নদীগুলোকে আমরা কি বলতে পারি? ট্রান্সবাউন্ডারি রিভার অথবা আন্তঃসীমান্ত নদী বলতে পারি, তাই না? এই আন্তঃসীমান্ত নদীগুলো নিয়ে ভারতের সাথে আমাদের সমস্যা, এই যে সব বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখব। এবং তার আগে আমরা বাংলাদেশের বড় যে নদীগুলো আছে সেই নদীগুলোর একটু উৎপত্তি স্থল এবং সেই নদীগুলোর মিলিত স্থান বা এইসব বিষয় দিয়ে একটু আমরা দেখব। ওকে, তাহলে যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রথমে দেখি ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদ যেটা, সেই ব্রহ্মপুত্র নদ হচ্ছে বাংলাদেশে এসেছে সবচেয়ে বেশি বিশাল পথ অতিক্রম করে আসছে, বিশাল পথ অতিক্রম করে আসছে, অর্থাৎ সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে আসছে যে নদীটা, সেটি হচ্ছে আপনার ব্রহ্মপুত্র নদ। এই যে, তাহলে এই নদীটা কি করলো? এই নদীটা হচ্ছে আপনারা জানেন তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে, অর্থাৎ চীন পাড়ি দিয়ে। হ্যাঁ, আমাদের ক্লাস আরও অনেকক্ষণ হবে, যতক্ষণ আলোচনা শেষ না হবে ততক্ষণ হবে। ঠিক আছে, এই সাউন্ডের তো প্রবলেম কেন? না ওদের প্রবলেম নাকি আমার প্রবলেম, আমি বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন। ঠিক আছে, তাহলে দেখেন তিব্বত থেকে একটা নদী বাংলাদেশে এসে প্রবেশ করেছে, যেটির নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ। কি নাম? ব্রহ্মপুত্র নদ। ওকে, তারপর আসেন, এই যে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কুড়িগ্রামের কোন জায়গা দিয়ে? কুড়িগ্রামের নাগেশ্বরী নামক জায়গা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, এবং প্রবেশ করে সে কোন পর্যন্ত আসছে? কুড়িগ্রামেরই আরেকটা জায়গা। হ্যাঁ, পিডিএফটা সব পাবেন আপনারা, পিডিএফ যা আছে সব পাবেন। ঠিক আছে, ওকে, সবই পাবেন, আমি সবাই আপনাদেরকে পাঠিয়ে দিব। তাহলে এবার আসেন, তাহলে নাগেশ্বরী দিয়ে প্রবেশ করেছে, তিব্বত থেকে এসে নাগেশ্বরী দিয়ে প্রবেশ করেছে কোন নদী? নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ। তাহলে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের কোন জায়গা দিয়ে প্রবেশ করেছে? নাগেশ্বরী দিয়ে, এবং এই নাগেশ্বরী থেকে চিলমারি পর্যন্ত এসছে, এরপরে আমরা জানি সিকিম, এইদিকে হচ্ছে ভারতের একটা রাজ্য আছে, নাম হচ্ছে সিকিম, তাই না?
সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে সিকিমে একটা হ্রদ আছে, নাম হচ্ছে চিতামু হ্রদ। চিতামু হ্রদ, এই চিতামু হ্রদ থেকে উৎপন্ন হয়ে একটা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, যেটির নাম হচ্ছে তিস্তা নদী। কি নাম? তিস্তা নদী। তাহলে ব্রহ্মপুত্রের সাথে তিস্তার দেখা হয় কোন জায়গায়? এই জায়গাটার নাম হচ্ছে চিলমারি। এই জায়গাটার নাম কি? চিলমারি। তাহলে চিলমারিতে আমরা জানি এই যে তিস্তা এবং ব্রহ্মপুত্রের যে মিলিত জলধারা, এই জলধারাটার নাম কি? এই জলধারাটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্র এইভাবে কি করলো? ব্রহ্মপুত্রের নিচের দিকে চলে আসলো, এবং নিচের যে নদী পরবর্তীতে আমরা দেখি 1787 সালে আসামে একটা বড় ধরনের কি হয়? ভূমিকম্প হয়। এই আসামের এই ভূমিকম্পের পরে আমরা জানি ব্রহ্মপুত্র যে নদী আছে, ব্রহ্মপুত্র যে নদ, সেটা দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা নদী সৃষ্টি হয়। তাহলে একটা নদী নিচের দিকে চলে আসে, এবং এখান থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে একটা নদী বিভক্ত হয়ে চলে যায়। তাহলে এটা হচ্ছে দেওয়ানগঞ্জ। আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে দেওয়ানগঞ্জ। দেওয়ানগঞ্জ, আপনারা একটু বুঝে নিন যে এটা দেওয়ানগঞ্জ। ঠিক আছে, তাহলে দেওয়ানগঞ্জ থেকে একটা নদী গেল, এটার নাম হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, আর এটার নাম হচ্ছে কি আপনার যমুনা। এই নদীটার নাম কি? যমুনা। তাহলে এবার আসেন, এরপর আমরা দেখব এখানে আপনারা জানেন ভারতের হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে কি হলো? হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে একটা নদী উৎপন্ন হলো। এই নদীটা হচ্ছে গঙ্গা নদী। ভারতের কোন নদী? ভারতের গঙ্গা নদী। তাহলে এই নদীটার নাম হচ্ছে গঙ্গা নদী। এই যে গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে নাম হয় কি? পদ্মা। নাম কি হয়? পদ্মা নদী। ঠিক আছে, তাহলে আসেন, তাহলে ভারতের গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নদীতে? কোন নদীর নাম হয়? তাহলে এই নদীর নাম কি? এই নদীর নাম হচ্ছে গঙ্গা নদী। গঙ্গাটা পরবর্তীতে বাংলাদেশে হয় পদ্মা। তাহলে পদ্মার সাথে যমুনার আবার দেখা হয় কোন জায়গায়? আমরা জানি এটার নাম হচ্ছে গোয়ালন্দ। এটার নাম কি? গোয়ালন্দ। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় পদ্মা এবং যমুনার মিলিত স্থানের নাম কি? পদ্মা এবং যমুনার মিলিত স্থানের নাম হচ্ছে কি আপনার? গোয়ালন্দ। এরপর আসি আমরা, এখানে ভারতের হচ্ছে মণিপুর রাজ্য। এখানের আসামের, ভারতের এই পাশে হচ্ছে মণিপুর রাজ্য এবং এই পাশে হচ্ছে আসাম। তাহলে আসামের বরাক নদী বাংলাদেশের সিলেট অঞ্চলের জকিগঞ্জ নামক একটা উপজেলা আছে। কোন জেলা? সিলেট অঞ্চলে, অর্থাৎ সিলেট জেলার জকিগঞ্জ নামে একটা উপজেলা আছে। এই উপজেলা দিয়ে প্রবেশ করে দুইটা অংশে বিভক্ত হয়। তাহলে উপরের যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে সুরমা নদী। এই নদীটার নাম কি? এটা হচ্ছে সুরমা নদী। তারপরে এই নিচের নদীটার নাম হচ্ছে কুশিয়ারা নদী। ঠিক আছে, কুশিয়ারা নদী। ঠিক আছে, তাহলে সুরমা এবং কুশিয়ারা আবার এক জায়গায় মিলিত হয় হবিগঞ্জে। কোন জায়গায়? হবিগঞ্জে মিলিত হয়, হবিগঞ্জে। তাহলে এগুলো আপনারা জানেন যে গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, এবং বাংলাদেশে কোন জায়গা দিয়ে? চাঁপাইনবাবগঞ্জ টাচ করে এবং কুষ্টিয়া দিয়ে এটা প্রবেশ করেছে বাংলাদেশে। হ্যাঁ, আমাদের যেহেতু এটা বাংলাদেশ লেকচারের প্রথম, এখানে বাংলাদেশের পরিচিতি সব আছে, এই জন্য টপিক অনেকগুলো টপিক একটু আপনারা ধীরে সুস্থে বোঝার চেষ্টা করবেন। তাহলে এবার আসেন এই সুরমা নদী এবং কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়? সুরমা এবং কুশিয়ারা হবিগঞ্জে যখন সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়, তাদের আবার মিলিত জলধারার নাম হচ্ছে কালনী। তাহলে এইটুকু এলাকার নাম হচ্ছে কালনী। এটার নাম হচ্ছে কালনী নদী। অর্থাৎ পুরাতন ব্রহ্মপুত্রের সাথে কালনী নদীর দেখা হয়। পরবর্তীতে এই নদীটার নাম হচ্ছে মেঘনা নদী। কি নদী? এটার নাম হচ্ছে মেঘনা নদী। ঠিক আছে, এরপর আমরা জানি এই যে পদ্মার সাথে যমুনা গোয়ালন্দে মিলিত হলো। এরপরে পদ্মা হচ্ছে এখানে আসার পরে কি হলো? তাহলে এটা হচ্ছে মেঘনা নদী, এটা হচ্ছে পদ্মা নদী। ঠিক আছে, এবং এখান থেকে আবার ভারতের ত্রিপুরা থেকে কি আসলো? ত্রিপুরা থেকে ডাকাতিয়া নদী আসলো। ডাকাতিয়ার পরে এখানে ডাকাতিয়া মিলিত হলো। তাহলে ডাকাতিয়া আসার পরে তিন নদীর মোহনা দিয়ে কোথায় চলে গেল? মেঘনা নাম ধারণ করে সেটি বঙ্গোপসাগরে পড়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এরপরে বাংলাদেশের টোটাল নদ নদী। আচ্ছা, বাংলাদেশে হচ্ছে সর্বশেষ নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশের টোটাল নদী হচ্ছে কয়টা? 1008টা। ঠিক আছে,
তারপরে বাংলাদেশের এখানে একটা রাজ্য আছে, নাম হচ্ছে, অর্থাৎ ভারতের একটা রাজ্য আছে, নাম হচ্ছে মিজোরাম। কি নাম? মিজোরাম। তাহলে দেখেন এই যে মিজোরাম থেকে একটা নদী বাংলাদেশে প্রবেশ করেছে রাঙামাটি জেলা দিয়ে, যেটির নাম হচ্ছে কর্ণফুলী নদী। ঠিক আছে, কর্ণফুলী নদী। তারপরে এই নদীটা হচ্ছে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে, এবং আমরা জানি এই নদীটার উপরে 1962 সালে, 1900 কত সাল, 62 সালে একটা বাঁধ দেওয়া হয় নদীর উপরে। আমরা জানি এই বাঁধের মাধ্যমে কি সৃষ্টি হয়? কাপ্তাই হ্রদ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? কাপ্তাই হ্রদ সৃষ্টি হয়। বুঝা গেছে? আচ্ছা, নদ এবং নদীর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। ঠিক আছে, এটা হচ্ছে মানুষের ব্যবহার। আমরা যেভাবে এগুলাকে ব্যবহার করে আসছি আবহমান কাল থেকে, ওইভাবে নদ এবং নদীর মধ্যে পার্থক্য সৃষ্টি করা হয়, কিন্তু আসলে আলটিমেটলি কোনো পার্থক্যই নাই আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে নদী গেল। তাহলে আমাদের নদী এগুলা থেকে কি আসতে পারে? নদীর মিলিত স্থান আসতে পারে, তারপর নদীর উৎপত্তি স্থল আসতে পারে, নদী কোন জায়গায় মিলিত হয়েছে সেই বিষয়গুলো আসতে পারে, তারপরে হচ্ছে নদীর কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকলে সেটি আসতে পারে। এভাবে পরীক্ষায় আসবে আর কি। তারপর আমরা একটু স্লাইডে যাই। আচ্ছা, স্লাইডে আমরা কয়েকটা বিষয় একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে এই যে আসেন বাংলাদেশের নদ নদী। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি, নদ এবং নদীর পার্থক্য। আসলে কোনো পার্থক্যই নাই। একটা কোনো সাহিত্যিক ধরেন ব্রহ্মপুত্রকে নদ হিসেবে ব্যবহার করেছে, তাহলে ওইটাকেই আমরা পরবর্তীতে নদ হিসেবে ব্যবহার করে আসছি। ঠিক তেমনই কপোতাক্ষ নদ, এইরকম। তারপরে আপনারা যদি দেখেন আবার বিভিন্ন নদী আছে বাংলাদেশে, হ্যাঁ, নদী আছে বাংলাদেশে, তাহলে এগুলার কিন্তু আসলে কোনো কি নাই, পার্থক্য নাই। বুঝা গেল? তারপর এবার আসেন শাখা নদী কি জিনিস? কোনো একটা নদী থেকে যদি আপনার আরেকটা নদী বের হয়, অর্থাৎ কোনো একটা বড় নদী থেকে যদি ছোট নদী বের হয়, হ্যাঁ, আরেকজন বলছে নদ ছেলে নদী মেয়ে, এই ধরনের কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তারপর তাহলে শাখা নদী হচ্ছে কি? শাখা নদী হচ্ছে আপনার অর্থাৎ বড় একটা নদী থেকে যদি কোনো একটা ছোট নদী বের হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? ছোট নদীটাকে হচ্ছে বড় নদীর শাখা নদী বলবো। অর্থাৎ গাছের যেমন শাখা বের হয়, তাহলে এইভাবে হচ্ছে আপনার শাখা নদীটা বুঝতে হবে। ঠিক আছে, একটা নদী থেকে যদি অন্য একটা নদী বের হয়। তারপর হচ্ছে উপনদী। কোনো একটা বড় নদীর সাথে যদি অন্য একটা জায়গা থেকে কোনো নদী এসে যুক্ত হয়, তাহলে সেই নদীটাকে আমরা কি বলবো? উপনদী বলবো। কি বলবো? উপনদী বলবো। তারপর নদী উপত্যকা। নদীর দুই পারের মধ্যবর্তী যে এলাকা, তাকে বলা হচ্ছে নদী উপত্যকা। ঠিক আছে, এগুলো হয়তো সরাসরি সংজ্ঞা পরীক্ষায় আসবে না। ঠিক আছে, কিন্তু যদি কোনো জায়গায় এই বিষয়গুলো থাকে তাহলে আমাদের বুঝতে হবে। তারপরে নদী গর্ভ, যেটা নদীর যে জায়গা দিয়ে পানি চলাচল করে, এটা হচ্ছে নদী গর্ভ। ঠিক আছে, নদীর যে জায়গা দিয়ে কি চলাচল করে? পানি চলাচল করে, এটাই হচ্ছে আপনার নদী গর্ভ। আচ্ছা, আমি আবারও বলছি, আরেকজন প্রশ্ন করেছেন, নদ ও নদী কি এক? হ্যাঁ, অবশ্যই এক। নদী এবং নদের কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে আমাদের ব্যবহারগত পার্থক্য। কেউ যদি বলে যে নদী এবং নদের মধ্যে পার্থক্য আছে, তাহলে সেটি ভুল। ঠিক আছে, রেকর্ডেড ক্লাস আপনাদের থাকবে। ঠিক আছে, নদী উপত্যকা হচ্ছে নদীর যে দুই পাড়। অর্থাৎ দেখেন, এরকম একটা জায়গা দিয়ে নদীর একটা পাড়, এরকম একটা জায়গা দিয়ে না নদী প্রবাহিত হয়, তাহলে এই যে এই পাড় থেকে এই পাড় পর্যন্ত এই পুরো এলাকাটাই হচ্ছে নদী উপত্যকা। পুরো এলাকাটাই কি আপনার নদী উপত্যকা। আর এই জায়গাটা হচ্ছে নদী গর্ভ। এই জায়গাটা কি? নদী গর্ভ। ঠিক আছে, এই ফাতিহা, হ্যাঁ স্যার, কোনো পার্থক্য নাই, নদ নদীর মধ্যে কোনো পার্থক্যই নাই। আপনারা যত পার্থক্য শুনছেন সবই বোগাস। আচ্ছা, তারপর আরেকটা বিষয়, শাখা নদী এবং উপনদীর পার্থক্য। আচ্ছা, এটা একটু আমি বললাম একটু আগে যে শাখা নদী কোনটা? কোনো একটা ধরেন এটা একটা নদী, এই নদীর থেকে বড় একটা নদীর থেকে যদি কোনো একটা ছোট নদী বের হয়, অর্থাৎ এইটা হচ্ছে পাহাড়, কোনো একটা পাহাড় থেকে নদী উৎপন্ন হয়েছে, আবার এটা চলে যাচ্ছে এই নদী থেকে। যদি আবার আমরা এই নদী থেকে, অর্থাৎ ধরেন কোন একটা পাহাড়, এটা হচ্ছে পাহাড়, এখান থেকে নদী উৎপন্ন হয়েছে, এই পাহাড় থেকে ধরেন বড় নদীর সাথে আরেকটা ছোট নদী, বড় নদীর থেকে একটা ছোট নদী বের হয়েছে, তাহলে ছোট নদীটাকে হচ্ছে বলা হয় শাখা নদী। অর্থাৎ একটা নদীর থেকে যদি কোনো একটা নদী অন্যদিকে চলে যায়, অন্যদিকে কি হয়? অন্যদিকে চলে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার কি? শাখা নদী। তারপরে কোনো একটা বড় নদীর সাথে যদি অন্য একটা নদী যুক্ত হয়, তাহলে সেটি হচ্ছে উপনদী। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছেন আপনারা নিশ্চয়ই। তারপর
আন্তঃসীমান্ত বা অভিন্ন নদী। আন্তঃসীমান্ত নদী হচ্ছে যেই নদী হচ্ছে আপনার কি করে, যেই নদী হচ্ছে আপনার সীমান্ত ক্রস করে, অর্থাৎ দুইটা দেশের মধ্যে বা দুইয়ের অধিক দেশের মধ্যে থাকতে পারে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে মোহনা, নদী যেখানে সাগরের সাথে মিলিত হয়, মোহনা। ওকে, তারপরে খাড়ি, মোহনার সবচেয়ে বড় অঞ্চলের নাম হচ্ছে খাড়ি অঞ্চল। মোহনার মধ্যে, অর্থাৎ নদীর মোহনা তো অনেক বড় হয়, তাহলে মোহনার মধ্যে আবার যে অংশটা সবচেয়ে বেশি বড়, এটাকে বলা হচ্ছে খাড়ি অঞ্চল। খাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়, মাছ পাওয়া যায়। তারপরে নদী সঙ্গম, যেখানে নদী এবং নদী মিলিত হয়, অর্থাৎ দুইটা নদী যখন মিলিত হয় তাহলে সেটিকে বলা হচ্ছে নদী সঙ্গম। তারপরে আরেকটা বিষয় হচ্ছে অববাহিকা অঞ্চল। আরেকটা ব্যাপার আমি বলে রাখি, সেটি হচ্ছে আমাদের 3 নদীর মোহনা, অর্থাৎ আমরা বলছি যেখানে নদীর সাথে নদী মিলিত হয় সেখানে হচ্ছে নদী সঙ্গম হবে। তাহলে এটাকে আমরা কি বলছি, আমরা এটাকে বলছি কি আপনার 3 নদীর মোহনা। তাহলে হওয়ার কথা ছিল 3 নদী সঙ্গম, কিন্তু এটা হচ্ছে আমাদের ব্যবহার। অর্থাৎ আমরা যে চাঁদপুরে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়ে মিলিত হয়েছে, 3টা এলাকাকে আমরা একত্রে কি বলছি, 3টা এলাকাকে আমরা একত্রে বলছি যে 3 নদীর মোহনা। তারপর অববাহিকা অঞ্চল। অববাহিকার সহজ কথা হচ্ছে কোনো একটা নদীতে যখন বন্যা হবে, যে এলাকাগুলো ওই বন্যা হলে যখন পানি উপচে পড়বে, যে এলাকাটা প্লাবিত হয়, অর্থাৎ নদীর পার্শ্ববর্তী যে নিম্নাঞ্চল, এটাকে কি বলা হচ্ছে, অববাহিকা অঞ্চল বলা হচ্ছে। তারপরে দোয়াব হচ্ছে 2টি নদীর মধ্যবর্তী স্থান, এবং এই মধ্যবর্তী স্থান কিন্তু খুবই উর্বর, এখানকার জমিগুলো কিন্তু খুবই উর্বর হয়, ঠিক আছে, খুবই উর্বর হয়। তারপর হচ্ছে নদী শিকস্তি। নদী শিকস্তি মানে হচ্ছে নদীর কারণে যে সকল মানুষ কি হয় আপনার সর্বশান্ত হয়, তাকে আমরা কি বলবো, নদী শিকস্তি বলবো। কি বলবো, নদী শিকস্তি। আর নদী পয়স্তি মানে হচ্ছে নদী পয়স্তি মানে হচ্ছে যারা নদীতে যখন চর জাগে, সেই চরে যারা চাষাবাদ করে, এই বিষয়গুলো অর্থাৎ এই যে নদীর চরগুলো যারা ব্যবহার করে, তাদেরকে কি বলা হচ্ছে, নদী পয়স্তি বলা হচ্ছে। নদী কি বলা হচ্ছে, পয়স্তি বলা হচ্ছে, ঠিক আছে। দোয়াব অঞ্চল হচ্ছে 2টি নদীর মধ্যবর্তী স্থান, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের হচ্ছে পদ্মা এবং যমুনার মধ্যবর্তী স্থানকে আমরা কি বলতে পারি, দোয়াব বলতে পারি। 2টি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব অঞ্চল বলা হয়। ওকে, তারপর আরেকটা বিষয় হচ্ছে নদী সঙ্গম এবং উপদ্বীপ যেটা বললেন, নদী সঙ্গম মানে হচ্ছে যেখানে একটা নদী আরেকটা নদীর সাথে মিলিত হয়, তাকে বলা হচ্ছে নদী সঙ্গম। তারপরে আরেকটা বিষয় হচ্ছে ক্লাস থাকবে আপনাদের। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে নদী সঙ্গম গেল, নদী শিকস্তি গেল, নদী পয়স্তি গেল। এরপর হচ্ছে নদী সঙ্গম, তাহলে দুইটা নদীর সাথে একটা নদীর সাথে আরেকটা নদী মিলিত হলে নদী সঙ্গম, ঠিক আছে। তারপর উপদ্বীপ মানে হচ্ছে কোনো একটা ভূমির 3 পাশে সাগর থাকবে, 3 পাশে কি থাকবে, সাগর থাকবে, এবং এক পাশে স্থল থাকবে, ওইটা উপদ্বীপ। তারপর উপনদী হচ্ছে, একজন প্রশ্ন করেছেন উপনদী, হ্যাঁ, মানসুর আক্তার, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে উপনদী হলো কোনো একটা বড় নদী চলাচল করছে, ওই নদীর সাথে অন্য একটা জায়গা থেকে উৎপন্ন হয়ে আরেকটা নদী যুক্ত হলো, তাহলে ছোট যে নদীটা ওইটা হবে বড় নদীটার উপনদী, ঠিক আছে। তারপরে আসে নদী শিকস্তি। আমি আবারও বলছি, নদী শিকস্তি মানে হচ্ছে যারা নদীর ভাঙনের ফলে, যেসব মানুষের ঘরবাড়ি নদী ভাঙনের ফলে চলে যায়, তাদেরকে কি বলা হচ্ছে, নদী শিকস্তি বলা হচ্ছে। আর যে মানুষগুলো নদীতে যখন চর জাগে, সেই চরে যখন মানুষ চাষাবাদ করে, সেটাকে কি বলা হচ্ছে, নদী পয়স্তি বলা হচ্ছে। আর নদীর পানি যেখান দিয়ে প্রবাহিত হয় সেটিকে কি বলা হচ্ছে, সেটি হচ্ছে আপনার কি বলে, নদী গর্ভ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয়, আপনারা এর বাকি প্রশ্নগুলো আপনারা আমাদের আলোচনায় দেখে নেবেন রেকর্ডেড ক্লাস থেকে। ওকে, এরপরে আসেন, এরপরে এখানে কয়েকটি ইনফরমেশন দেওয়া আছে, সেটি হচ্ছে অভিন্ন নদী, অর্থাৎ আন্তঃসীমান্ত নদী আমরা বলেছি। তারপরে হচ্ছে বাংলাদেশ, ভারত, অর্থাৎ আমাদের টোটাল অভিন্ন বা আন্তঃসীমান্ত নদী কয়টা, 57টা। তাহলে এই 57টা নদীর মধ্যে আমরা ভারতের সাথে শেয়ার করি কয়টা, 54টা। মিয়ানমারের সাথে শেয়ার করি কয়টা, ভারতের সাথে 54টা, মিয়ানমারের সাথে হচ্ছে 3টা। তাহলে টোটাল আন্তঃসীমান্ত নদী কয়টা, 54টা। ওকে, এরপর আসি আমরা মিয়ানমারের সাথে 3টা। এরপরে আসেন
বাংলাদেশে একটা নদী হচ্ছে আপনার বাংলাদেশ, ভারত, ভুটান, এটা হচ্ছে দুধকুমার নদী। দুধকুমার নামে একটা নদী আছে যেটি বাংলাদেশ, ভারত, ভুটান, অর্থাৎ ভুটান থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে, ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটা হচ্ছে দুধকুমার। তারপরে বাংলাদেশ, ভারত এবং চীনে আছে একটা নদী, অর্থাৎ তিনটা দেশেই পড়েছে, সেটি হচ্ছে ব্রহ্মপুত্র। তারপর এই নদীটার নাম কি? ব্রহ্মপুত্র। তাহলে এবার আসেন যৌথ নদী কমিশন। যৌথ নদী কমিশন কিন্তু গঠিত হয় 1972-এ। 1900 কত সাল? 72-এ। এখন এই যে যৌথ নদী কমিশন, অর্থাৎ আপনারা জানেন যে ভারতের সাথে আমাদের ভারত যে আমাদের উপর পানি সন্ত্রাস চালাচ্ছে, বিভিন্ন সময় যে আমাদেরকে বন্যা দিচ্ছে, তাহলে এইগুলা কিন্তু দেখাশোনার কথা ছিল কার? যৌথ নদী কমিশনের। ভারতের সাথে আমরা একটা চুক্তি করেছি, আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম আপনাদের। এই চুক্তিটার নাম হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি। কত সালে? 1972 সালে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ভারত নদী ব্যবস্থাপনার যে বিষয়টা, সেটি দেখাশোনার দায়িত্ব কার? যৌথ নদী কমিশনের। যৌথ নদী কমিশনের এই যে মৈত্রী চুক্তির মাধ্যমে যে যৌথ নদী কমিশন গঠিত হলো, যৌথ নদী কমিশনের কাজ কি? এই যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যেই নদীগুলো আছে, 54টা আন্তঃসীমান্ত নদী, এগুলোর দেখাশোনা করা। কিন্তু সেইভাবে আমরা আমাদের পানির যে হিস্সা, সেটা ঠিকমতো পাচ্ছি না। এবং পরবর্তীতে দেখা যায় আমাদের সাথে ভারতের নদী বিষয়ক প্রথম চুক্তি হয় 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তি। গঙ্গা কি চুক্তি? পানি বন্টন চুক্তি। 30 বছর মেয়াদী একটা চুক্তি। ঠিক আছে। তাহলে এরপরে হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউট। এই নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশের নদীর গতি প্রকৃতি, অর্থাৎ নদীগুলোর নাব্যতা ঠিক আছে কিনা, সেটা সবসময় দেখাশোনা করবে কে? নদী গবেষণা ইনস্টিটিউট। নদীর পানি নিয়ে তারা কাজ করে, নদীর দূষণ নিয়ে তারা কাজ করে। তারপরে দূষণ নিয়ে কিন্তু স্পেশালি আরেকটা কমিটি কাজ করে, সেটির নাম হচ্ছে নদী রক্ষা কমিটি। নাব্যতা মানে হচ্ছে নদীতে যেটুক পানি থাকলে জাহাজ চলাচল করতে পারে, এটাই হচ্ছে নাব্যতা। ঠিক আছে। তাহলে নদী গবেষণা ইনস্টিটিউট, এই যে নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে কোথায়? ফরিদপুরে। তাহলে আপনাদের একটু মনে রাখতে হবে, নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুর, এবং এটি হচ্ছে 1977 সালে প্রতিষ্ঠা করা হয়। 1977 সালে প্রতিষ্ঠা করা হয়, মনে থাকবে। আচ্ছা, তারপর আমরা জানি, আচ্ছা আমাদের এই যে লেকচারের পিডিএফ, এই পিডিএফের সাথে আমাদের লেকচার, অর্থাৎ আপনাদের লেকচার শিট, সবার কাছে লেকচার শিট গিয়েছে নিশ্চয়ই। ঠিক আছে। এই লেকচার শিট এবং সাথে হচ্ছে আমাদের লেকচার আলোচনা এবং সাথে মানচিত্র, অর্থাৎ বাংলাদেশের নদী পড়বেন, আপনি মানচিত্র পড়বেন না। তারপরে হচ্ছে বাংলাদেশের এই যে দ্বীপ পড়বেন, দ্বীপ আমি ক্লাসের শেষে কয়েকটা বিষয় দেখা দিব কিভাবে পড়বেন, সেটি হচ্ছে আমাদের দ্বীপগুলো কিভাবে পড়বেন। দ্বীপগুলো পড়ার সময় কিন্তু আমরা একসাথে কি করব? আমরা একসাথে আমাদের ওই যে কি বলে, আমাদের দ্বীপ, চর, তারপরে হচ্ছে বিভিন্ন সমুদ্র সৈকত যেগুলো আছে, সেগুলো আমরা পড়ব। ঠিক আছে। শিটগুলো কেমন করে পড়ব? আচ্ছা দেখেন, আমাদের শিটগুলো আমি ক্লাসে তো দাগাই, আমাদের এখানে আসলে অনলাইন ক্লাসে দাগাই দেওয়ার খুব একটা সুযোগ কম। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে, আমি আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই যে আমাদের শিটের পিডিএফ আমি দাগাই দিব, এবং ওখান থেকে আপনারা পড়ে নেবেন। ঠিক আছে। এবং জিকে শিটের পাশাপাশি আমাদের বই পড়তে হবে। ঠিক আছে, বই পড়তে হবে আপনারা। আমাদের জিকে প্যানাসিয়ার, যেটির রাইটার আমরা বেশ কয়েকজন, আমাদের জিকে প্যানাসিয়া পড়বেন দয়া করে। ঠিক আছে। তাহলে নদী গবেষণা ইনস্টিটিউট কত সালে? ফরিদপুরে 1977 সালে। তাহলে আমরা নদী নিয়ে মনে অনেক কিছু বলেছি, আমরা অন্য আলোচনায় যাই এবার। পিডিএফ, আচ্ছা পিডিএফ আপনাদের পাঠিয়ে দিব, আমি বলে দিব। ওকে। এরপর আসেন বাংলাদেশের প্রধান নদ নদী। আপনাদেরকে কিন্তু আমি ক্লাসে মানচিত্র নিয়ে একে দেখিয়েছি, এবং এই ম্যাপটা আপনারা দেখলে ওইটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাদের বোঝার জন্য হচ্ছে মানচিত্র এঁকে দেখিয়েছিলাম। আর এখানে গুরুত্বপূর্ণ কিছু নদী, এগুলো আমাদের লেকচারে আছে, দেখে নেবেন। তারপরে গুরুত্বপূর্ণ বিভিন্ন নদী, তারপরে উপনদী, শাখা নদী। এই চারটা আমি মনে করি আপনাদের মুখস্থ রাখতে হবে, এই চারটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। অর্থাৎ এই যে আমাদের কি বলে, শাখা নদী এবং উপনদী। ওকে, ঠিক আছে। এখান থেকে বিশেষ করে আমরা পড়বো এই যে আমরা পদ্মার উপনদীগুলো আমরা বেশি করে পড়বো, পদ্মার উপনদী, তারপরে মেঘনার উপনদী আমরা পড়বো। ঠিক আছে। তারপর আমরা পড়বো হচ্ছে কর্ণফুলীর যে উপনদী আছে, এই উপনদীগুলো আমরা পড়বো বেশি। তাহলে এই কয়টা বিষয় আমরা একটু বেশি দেখবো আর কি। বাকিগুলো আমরা দেখবো না এমন নয়, বাকিগুলোও দেখবো। সাথে হচ্ছে পদ্মা,
পদ্মার উপনদী, মেঘনার উপনদী, বিশেষ করে মেঘনা এবং কর্ণফুলীর উপনদীগুলো আমরা বেশি করে দেখব। ওকে, আচ্ছা শীট আপনাদেরকে পরে পাঠিয়ে দেওয়া হবে। তারপর আসেন, তারপর আমরা কয়েকটা বিষয় দেখব, সেটি হচ্ছে আমাদের লেকচারে আছে ট্রানজিট করিডোর এবং হচ্ছে ট্রান্সশিপমেন্ট। ট্রানজিট করিডোর এবং ট্রান্সশিপমেন্ট। তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে ট্রানজিট। প্রথমে কি দেখব? ট্রানজিট। দেখেন ট্রানজিট মানে হচ্ছে আপনি, এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে ভারত, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে মায়ানমার, এটা হচ্ছে কি মায়ানমার। তাহলে এখন আসেন বাংলাদেশ, ভারত এবং মায়ানমার, এই যে তিনটা রাষ্ট্র, ধরেন ভারত থেকে কোনো পণ্য মায়ানমারে যাবে, তাহলে মায়ানমার ভারত কি করছে? তাদের ভূখণ্ড ব্যবহার না করে করছে কার ভূখণ্ড ব্যবহার? বাংলাদেশের ভূখণ্ডের ব্যবহার করছে। যে করার ক্ষেত্রে এখানে ট্রানজিট রাষ্ট্র কোনটা? বাংলাদেশ। তাহলে এখন ট্রানজিট হবে কি? ট্রানজিট হচ্ছে ভারত থেকে, ভারতের গাড়ি এখান থেকে পণ্য নিয়ে বাংলাদেশের উপর দিয়ে কোথায় যাবে? মিয়ানমারে যাবে। অর্থাৎ ট্রানজিটের ক্ষেত্রে আমরা দেখব পরিবহন ব্যবস্থা হবে কোন দেশের? এই যে হোস্ট যে কান্ট্রি, সেই কান্ট্রি। অর্থাৎ ভারত থেকে যদি মিয়ানমারে পণ্য যায়, তাহলে বাংলাদেশের উপর দিয়ে কি যাবে? বাংলাদেশের উপর দিয়ে মিয়ানমারের উপরে ভারতের গাড়ি যাবে। এটাকে বলা হচ্ছে ট্রানজিট। এবং এখানে ট্রানজিটে কয়টা রাষ্ট্র থাকবে? একটা ট্রানজিট রাষ্ট্র থাকবে, আর বাকি দুইটা পার্টি থাকবে। দুইটা রাষ্ট্রের মধ্যে বাণিজ্য হচ্ছে, ওখানে আমি তৃতীয় একটা রাষ্ট্রকে ব্যবহার করছি, তাহলে ওখানে ট্রানজিট রাষ্ট্র হচ্ছে কি? বাংলাদেশ। এখন আসেন ট্রান্সশিপমেন্ট। ট্রান্সশিপমেন্ট মানে হচ্ছে আমরা যে ট্রানজিটে দেখলাম ভারতের গাড়ি অর্থাৎ পরিবহন ব্যবস্থা, পরিবহন বাংলাদেশ ক্রস করে মিয়ানমার পর্যন্ত এসে গেছে, তাই না? কিন্তু ট্রান্সশিপমেন্টে কি হবে? ট্রান্সশিপমেন্টে আলাদা আলাদা দেশের গাড়ি, অর্থাৎ ভারতের পরিবহন এখান পর্যন্ত আসবে, এরপরে বাংলাদেশের পরিবহন এখান পর্যন্ত আসবে, এরপরে মিয়ানমারের পরিবহন এসে নিয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ট্রান্সশিপমেন্ট। এটাকে কি বলা হচ্ছে? ট্রান্সশিপমেন্ট। এরপর আসেন করিডোর। করিডোরে কিন্তু করিডোর মানে হচ্ছে আপনি আপনার দেশের ভূখণ্ড থেকে আপনার দেশের ভূখণ্ডেই যাবেন, কিন্তু মাঝখানে আরেকটা রাষ্ট্রকে আপনি ব্যবহার করবেন। বুঝাতে পারলাম কি না? অর্থাৎ আপনি ধরেন এই যে আমরা এখানে মুছে দিচ্ছি, এটা হচ্ছে কি আপনার ভারত, তাহলে বাংলাদেশ, অর্থাৎ আপনি বাংলাদেশের উপর দিয়ে ভারতের সেভেন সিস্টার্সে যাবেন। কোথায় যাবেন? ভারতের সেভেন সিস্টার্সে যাবেন। করিডোর কোনটা? তাহলে ভারত থেকে আপনি বাংলাদেশে যাচ্ছেন এবং বাংলাদেশকে ব্যবহার করছেন, বাংলাদেশকে ব্যবহার করে আপনি আবার ভারতে যাচ্ছেন, তাহলে আপনি মাঝখানে একটা রাষ্ট্রকে ব্যবহার করলেন, এই হচ্ছে করিডোর রাষ্ট্র। তাহলে এটা হচ্ছে করিডোর রাষ্ট্র, ঠিক আছে? আর এখানে হচ্ছে ট্রানজিটে হচ্ছে একটা রাষ্ট্র, অর্থাৎ যেই রাষ্ট্র ট্রান্সশিপমেন্ট। আবার ট্রান্সশিপমেন্ট হচ্ছে আপনার ওই যে ট্রানজিটে বললাম ওইখানকার গাড়ি, অর্থাৎ ভারতের গাড়ি কিন্তু একদম বাংলাদেশ ক্রস করে মিয়ানমারে চলে যাবে ট্রানজিটে। ট্রান্সশিপমেন্টে ভারতের গাড়ি কিন্তু ভারত সীমান্তে এসে শেষ, এরপরে বাংলাদেশের গাড়ি, ঠিক আছে? তারপরে হচ্ছে বাংলাদেশের গাড়ি মায়ানমারের সীমান্ত গিয়ে মায়ানমারের গাড়ি এসে সেটা নিয়ে যাবে। বুঝতে পারছেন? অর্থাৎ স্ব দেশের আলাদা আলাদা দেশের পরিবহন ব্যবস্থা এখানে ব্যবহার করা হবে, সেটি হচ্ছে ট্রান্সশিপমেন্ট। আর একটা হোস্ট কান্ট্রির পরিবহন ব্যবস্থা ব্যবহার করলে সেটি হচ্ছে ট্রানজিট। তারপরে করিডোর। ট্রানজিট করিডোর মানে হচ্ছে তাহলে ভারত থেকে আপনি ভারতে যাবেন কিন্তু বাংলাদেশ ব্যবহার করবেন, এটাই হচ্ছে করিডোর রাষ্ট্র। ওকে, তারপরে ট্রানজিট পয়েন্ট। দেখেন ট্রানজিট পয়েন্ট যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, এবং ট্রানজিট পয়েন্টগুলো স্থলবন্দর, বিভিন্ন বন্দরে ট্রানজিটগুলো হয় আর কি। বাংলাদেশের বেশিরভাগ পণ্য যায় টেকনাফ দিয়ে মিয়ানমারে যাচ্ছে, তারপরে বাংলাদেশের ওই যে কসবা দিয়ে পার হচ্ছে, তারপরে সিলেটের স্থলবন্দরগুলো দিয়ে পার হচ্ছে, তামাবিল দিয়ে যাচ্ছে ভারতে। আপনারা তামাবিল গেলে বুঝবেন ওখানে হচ্ছে প্রচুর পরিমাণে কি যাচ্ছে, ট্রাক যাচ্ছে যেগুলো হচ্ছে পাথর নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে এই ট্রানজিট পয়েন্ট অনেকগুলোই আছে। ওকে, তারপর আমরা দেখব এরপরে হচ্ছে আমাদের লেকচার শিট। তাহলে আমরা এতক্ষণ লেকচারে যা যা আছে সেই বিষয়গুলো একটু আলোচনা করলাম। আর যারা অনেকে বুঝেন নাই, অনেকে হচ্ছে আমাদের নেট প্রবলেমের কারণে বেশ বিরক্ত হয়েছেন, অনেকে যারা বুঝেন নাই তারা কি করবেন, তারা হচ্ছে রেকর্ডেড ক্লাসটা, ওদেরকে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, রেকর্ডেড ক্লাস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, রেকর্ডেড ক্লাসটা কাইন্ডলি আবার করলে দেখবেন সব কিছু বুঝছেন। ওকে, আচ্ছা, তাহলে আরেকজন কি বললেন? ট্রান্সশিপমেন্ট আমরা এখানে দেখব একটু। তাহলে দেখেন আমাদের প্রথম যে লেকচারের প্রথম পেজ, এখানে কি দেওয়া হচ্ছে? বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচিতি। তাহলে আমরা যেহেতু এগুলো আলোচনা করলাম, আমরা কিন্তু এগুলো পড়বো। এরপরে দেখেন, এরপর আয়তন আছে, ভূপ্রকৃতি আছে। আমরা কিন্তু ভূপ্রকৃতি পড়েছি, এই যে এটা ভূপ্রকৃতি আমাদের। তারপরে ভূপ্রকৃতির যেই বিষয়গুলো আছে এখানে,
এই যে বেঙ্গল বেসিন কিংবা হচ্ছে বেঙ্গল বেসিন, বেসিন মানে হচ্ছে আমাদের বাংলাদেশ হচ্ছে দুইটা বেসিন অঞ্চলে বিভক্ত, একটা সুরমা বেসিন, একটা বেঙ্গল বেসিন। বাংলাদেশ একদম সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত হচ্ছে সুরমা বেসিন, বাকি যে অংশটা, বাকি অংশটাই হচ্ছে আপনাদের কি বেসিন, এটা হচ্ছে বেঙ্গল বেসিন, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে এখানে দাগা দেওয়ার কিছু না, এখানে সম্পূর্ণটা পড়তে হবে, এত কম পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে। তারপরে এই অঞ্চলটা অর্থাৎ আমাদের এই লেকচারের এই পেজটা পড়বেন আপনারা, এই পেজটাও পড়বেন। এখানে আমরা পড়িয়েছি কিন্তু ক্লাসে আমরা এগুলো দেখেছি, এই বিষয়গুলো পড়তে হবে, অর্থাৎ 7 নম্বর পেজ আমাদের পড়তে হবে। তারপরে যদি আমরা 8 নম্বর পেজ পুরোটাই, লেকচারের 8 নম্বর পেজ পুরোটা পড়তে হবে। এই ছিটমহল কিন্তু, ছিটমহলগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, ক্লাসে আলোচনা করেছি। তাহলে ট্রানজিটে যে ট্রানজিট আমরা বললাম করিডোর, তারপরে হচ্ছে এই পাশে কি আছে, এই পাশে হচ্ছে ট্রান্সশিপমেন্ট আছে, এখানে হচ্ছে কি আপনার, এখানে হচ্ছে ট্রান্সশিপমেন্ট, এই যে ট্রান্সশিপমেন্ট, ঠিক আছে। ট্রান্সশিপমেন্টের পরে আমরা কি দেখতে পাচ্ছি, পরে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের বিরোধপূর্ণ সীমান্ত, যদিও বেশিরভাগ অঞ্চল নিয়ে এখনো খুব বেশি বিরোধ নাই। তাহলে আমরা 6 পেজ থেকে প্রথম আমাদের কথা হচ্ছে আমাদের প্রথমে আমাদের 6 পেজ থেকে 15 পেজ পর্যন্ত বুঝতে হবে। 6 পেজ থেকে 15 পেজ পর্যন্ত কিন্তু আমাদের মানে কোনো এখানে গ্যাপ দেওয়া যাবে না, এই বিষয়গুলো বুঝতে হবে, তারপরে পড়তে হবে। এরপরে আমরা 8-এ গেলাম, 8, 9 এখানে পড়তে হবে। এখানে একটা বিষয় সেটি হচ্ছে এই যে এখানে একটু আপনাদের কি আছে, এখানে একটু আপনাদের এই যে এই পয়েন্টটাতে দেখতে পাচ্ছেন আপনারা, এই পয়েন্টটাতে আমরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কি আছে, এখানে হচ্ছে বাংলাদেশে এই পয়েন্টটাতে বাংলাদেশে আঘাত হানা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হচ্ছে গুরকি। গুরকি 91 দেওয়া আছে না, এটা হবে কত সাল, এটা হবে 1970 সাল, 1970 সাল, 1900 কত সাল, 70 সাল। আপনাদের টেলিগ্রাম গ্রুপেই তো থাকবে রেকর্ডেড ক্লাস, এবং এটা কোচিং থেকে আপনারা জেনে নেবেন। তাহলে 1970 সাল, ঠিক আছে। তারপরে সিডর, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, আয়লা সিডর, ঠিক আছে 15 নভেম্বর 2007 সালে, আয়লা কিন্তু 2009 সালে, এটা হবে না, আয়লা হবে 2009 সালে। তাহলে এখানে কি হবে আপনার, আয়লা হবে এই যে বাংলাদেশে আঘাত হানা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হচ্ছে গোর্কি 1970-এ, সিডর 2007-এ, আয়লা হচ্ছে 2009-এ, আয়লা হচ্ছে 2009-এ। এটা হচ্ছে কত নাম্বার পেজ যদি আমরা একটু দেখি, তারপরে আমরা যদি দেখি একটু আমাদের এই যে কালবৈশাখী আপনাদের পড়িয়েছি, কালবৈশাখীটা একটু দেখবেন আপনারা। তারপরে এটা একটু মনে রাখবেন যে আয়লা হচ্ছে 2009, আমি আবারও বলছি একটু। তারপরে এই যে এখানে রাডার স্টেশন আছে, এখানে কি আছে, রাডার স্টেশন, ভূপগ্রহ কেন্দ্র, সার্ক আবহাওয়া কেন্দ্র, এগুলো সবগুলো একটু কাইন্ডলি দেখবেন। আচ্ছা, এরপর আমাদের লেকচারে আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে এই যে দেখেন, তাহলে আমাদের ওই যে 6 নম্বর লেকচারের 6 নম্বর পর্যন্ত 91 তো ঠিক আছে, ও আচ্ছা 91 এটা হবে 1970 হবে, অর্থাৎ আমাদের লেকচারের আমরা 1 থেকে সরি সেটি হচ্ছে আমাদের লেকচারের আমাদের লেকচারের 1 থেকে 15 পেজ পর্যন্ত, 6 থেকে আমি আবারও দিচ্ছি 6 থেকে 15 পর্যন্ত কিন্তু আমরা পড়বো, ঠিক আছে। তাহলে আরেকটা বিষয়, এখানে আমাদের যে জনশুমারি আছে, জনশুমারি লেকচারে দেখবেন জনশুমারির আগে কি আছে, জনশুমারির আগে কিছু কি আছে, বুলেট পয়েন্ট আছে, কিছু পয়েন্ট দিয়ে বিভিন্ন ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো পড়ে নেবেন এবং তারপরে আমরা এই বিষয়গুলো দেখব, অর্থাৎ মোট নারী পুরুষ জনসংখ্যা কত, টোটাল মোট জনসংখ্যা নারী পুরুষ মিলে হচ্ছে 16,98,00,000, অনুপাত দেখে নিব। এই ইনফরমেশনগুলো কিন্তু, অর্থাৎ স্লাইডে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তারপরে শতকরা অনুপাত, ক্ষুদ্র নৃগোষ্ঠী কতজন, তারপরে জনসংখ্যা বৃদ্ধির হার। আসেন এবার একটা বিষয়, জনসংখ্যা বৃদ্ধির হার অর্থাৎ জনশুমারিতে আমরা দেখব। আচ্ছা, শীটের সব কিছু মুখস্থ করা লাগবে কিনা, শীটের বেশিরভাগ বিষয় আপনাদের মুখস্থ করা লাগবে। ক্লাসে আপনাদের যে টপিক, সেই টপিকটা ধরে আমরা লেকচার শিট থেকে পড়ার পরে বই থেকে আমরা লেকচার শিট যদি আমাদের শেষ হয়ে যায়, বই থেকে আমরা প্র্যাকটিস করব। বই থেকে প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের প্রস্তুতিটাকে আরও শানিত করতে হবে, বুঝতে পারছেন। এখন আসেন পরীক্ষায় কিন্তু দেখেন এই বিষয়টা, অর্থাৎ জনশুমারি কিন্তু আমাদের 10 বছর পর হচ্ছে, 10 বছর কি হচ্ছে, 11 নম্বর পেজের, কোন 11 নম্বর, লেকচারের 11 নম্বর পেজ। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি একটু কাইন্ডলি একটু শুনেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন।
তাহলে দেখেন এখানে হচ্ছে আপনার জনসংখ্যা বৃদ্ধির হার বলা আছে 1.22। আবার প্রতি বছর সরকার বিভিন্ন এই সমস্ত অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার, দারিদ্র্যের হার কি না হবে, কি হবে সেগুলো নিয়ে আপনার একটা কি আছে, আরও একটা কি আছে আপনার ওই যে অর্থনৈতিক সমীক্ষা আছে সরকারের, সেই অর্থনৈতিক সমীক্ষা কিন্তু প্রতি বছর এগুলো আপডেট হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আপডেট হচ্ছে, এই আপডেট হচ্ছে এবং এই আপডেটটা আমরা যখন পরীক্ষায় আসবে, পরীক্ষায় যদি আসে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার কত যদি বলে, তখন যদি অপশনে জনশুমারিরটাও থাকে অর্থনৈতিক সমীক্ষারটাও থাকে, কোনটা আনসার করবেন? অবশ্যই অর্থনৈতিক সমীক্ষারটা, যেটা হচ্ছে আপনার আপডেটেড, এটা বোঝানোর জন্য। 1.37 না, 1.37 না, ঠিক আছে, 1.37 না, একটা হচ্ছে 1.22 আর একটা হচ্ছে আমরা অপর স্লাইডে দেখি জনশুমারিরটা, অর্থনৈতিক সমীক্ষারটা হচ্ছে কত 1.33, এই যে এটা 1.33। তাহলে আমাদের দুই ধরনের ইনফরমেশনও আমাদের কি বলে দুই ধরনের ইনফরমেশনই কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় হচ্ছে আমাদের দ্বীপ, পর্বত, পাহাড়, জলপ্রপাত, এগুলো আসলে আমার মুখস্থ করাই দেওয়ার কিছু নাই, এই বিষয়গুলো কিন্তু কি, এই বিষয়গুলো আমাদের পড়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এগুলো কিভাবে পড়বো আমি শেষের দিকে বলেছিলাম আমাদের এটা গেল, তারপরে হচ্ছে ঠিক আছে, এই যে এখানে দেখেন আমাদের লেকচারের আবহাওয়া, তারপরে 9 নাম্বার পেজ দেখবেন। তারপর আরেকটা বিষয় সেটি হচ্ছে আমরা এই যে দ্বীপ চর, এই যে দেখেন দ্বীপ চর একটা আলাদা স্লট আছে, তাই না? একটা হচ্ছে দ্বীপ, বদ্বীপ এবং চর, তারপরে হচ্ছে উপকূল ও সমুদ্র সৈকত, উপকূল ও কি সমুদ্র সৈকত, তারপরে কতিপয় দ্বীপের অবস্থান, এই যে তারপরে হচ্ছে আপনার কি আছে, তারপরে হচ্ছে বিভিন্ন নদীর কয়েকটা দ্বীপ, বিভিন্ন কোন কোন নদীর মোহনায়, এটা আমরা পড়বো কি আমাদের বাসায় সবার মানচিত্র আছে না? সবার কি আছে বাসায় মানচিত্র আসে, তাহলে আমরা মানচিত্রে যাব। একটু যদি আমরা দেখি আমাদের মানচিত্র, তাহলে দেখেন মানচিত্রে আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে মানচিত্রে যখন দেখব আমরা মানচিত্রের একদম লাস্ট পয়েন্ট, অর্থাৎ আপনারা মানচিত্রটাকে ভাঁজ করবেন, মানচিত্রটাকে কি করবেন ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনারা দেখবেন এখানে মানচিত্রের একদম নিচে সাতক্ষীরা থেকে শুরু করে একদম কক্সবাজার পর্যন্ত, একদম কি পর্যন্ত টেকনাফ পর্যন্ত এই পুরো অঞ্চলটাতে আমরা কি দেখব, এখানে এই যে যেমন দেখেন সাতক্ষীরার নিচে কি আছে, মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত আছে, তারপরে এখানে কি আছে, তারপরে হচ্ছে এখানে এই যে পুটনি দ্বীপ নামে একটা দ্বীপ আছে, তারপরে কালীর চর, স্বপ্নদ্বীপ, দুবলার চর, ঠিক আছে, তারপরে হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত, তারপরে হচ্ছে পায়রা সমুদ্র বন্দর, তারপরে এই যে ভোলার নিচে আমরা কি দেখতে পারবো, চর তুফানিয়া, সোনার চর নামে একটা চর আছে, চর মন্তাজ, চর লক্ষ্মী, চর কুকরিমুকরি, ডাল চর, নিজাম চর, এগুলো অনেকগুলো চর আছে এখানে। হ্যাঁ, অনেকগুলো কি আছে চর আছে। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা পড়বো ভুলে যাব, এটা স্বাভাবিক একটা বিষয়, এবং এটা সাধারণ জ্ঞানে এত ইনফরমেশন, এবং আজকের আমাদের লেকচারটা বেশ বড়, এখানে অনেক ইনফরমেশন, এগুলো আসলে আমরা খুব ভালো মতো না পড়লে বা হচ্ছে আমরা যদি স্থির হয়ে না পড়ি তাহলে কিন্তু আমাদের মনে থাকবে না, ঠিক আছে। তো এই কারণে আমার একটা কথা হচ্ছে আমাদের মনে রাখার জন্য বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেই টেকনিকটা হচ্ছে আমরা যখন এই বাসা থেকে বের হই, আমরা ছোটোখাটো বিভিন্ন ডিসপেন্সারিতে বিভিন্ন কিছু কি আছে, বিভিন্ন হচ্ছে আপনার ওই যে কার্ড পাওয়া যায়, ভিজিটিং কার্ড পাওয়া যায়, একটু ভিজিটিং কার্ড আছে, হ্যাঁ, ওগুলার ওই ভিজিটিং কার্ডগুলার হচ্ছে আপনার একটা পেজ খালি থাকে, ওই খালি পেজে আমরা কি করব, খালি পেজে আমরা হচ্ছে বিভিন্ন কিছু লিখব, দ্বীপ মনে থাকছে না, চর মনে থাকছে না, এই স্টিকি নোট পেপারের মতো, হ্যাঁ, এগুলাতে আমরা লিখে তারপরে হচ্ছে মনে রাখার চেষ্টা করব। এবং যে কঠিন নামগুলা আমরা আমাদের বন্ধুর সাথে যখন আলোচনা করব এইগুলো বারবার বলবো, দরকার হলে আমরা তাদেরকে ওই নামগুলোতে ডাকবো, ঠিক আছে, একটা কঠিন নাম, সেই নামে আমি আমার একজন বন্ধুকে ডাকলাম, এইভাবে হচ্ছে আমরা আমাদের মনে থাকতে সহায়ক হবে এই বিষয়গুলো, ঠিক আছে, ওই ফ্ল্যাশ কার্ডের মতো, হ্যাঁ, আপনারা তো বুঝেন, কিন্তু এগুলোকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আমার নাম আব্দুল্লাহ আল আহাদ রাফি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছি, ওকে। আচ্ছা, তাহলে আমরা পারবো, তাহলে দ্বীপ চর আমি আবার পড়াচ্ছি না, দ্বীপ মানে হচ্ছে চারদিকে কি থাকবে, পানি থাকবে, আর চর মানে হচ্ছে আপনার নদীতে কি মাঝে মধ্যে আপনার হচ্ছে কি জাগে, নদীর ভাঙনের ফলে কি জাগতে পারে, চর জাগতে পারে, বা ছোট্ট দ্বীপের চাইতে আরও খুবই ছোট্ট পরিসরে একটা জায়গা, ওকে।
এটা হচ্ছে আপনার কি, হ্যাঁ, ম্যাপের কতটুকু পড়বেন, আরেকজনের প্রশ্ন হচ্ছে ম্যাপের কতটুকু, ম্যাপ থেকে আপনারা আসলে ম্যাপের কতটুকু পড়বেন এরকম কোনো কথা নাই। ম্যাপ থেকে আপনারা নদী খুঁজবেন, দ্বীপ খুঁজবেন, চর খুঁজবেন, এই বিষয়গুলো আপনাদের মানচিত্রের মাধ্যমে এগুলো আয়ত্তে নিয়ে আসতে হবে। ওকে, ঠিক আছে। 11 নম্বর পেজটা না, লেকচারের 11 নম্বর পেজ, ঠিক আছে, আমি দেখতেছি। ওকে, লেকচারের 11 নম্বর পেজ। 11 নম্বর, কি মিল নাই মানচিত্রের সাথে, কে বলছেন? স্যার মানচিত্রের সাথে কি মিল নাই? আচ্ছা, এটা কোচিং কর্তৃপক্ষের সাথে আপনারা একটু কথা বলে নেবেন। হ্যাঁ স্যার, ম্যাপ তো কমপ্লিকেটেড হবে। দেখেন, আপনারা কিন্তু সাধারণ জ্ঞানে কেউ পিএইচডি না, আস্তে আস্তে আমরা সবই পারবেন, আস্তে আস্তে আপনারা সবই পারবেন, ঠিক আছে। শৃঙ্গ হচ্ছে, দেখেন এখানে একটা আপনাদের মধ্যে একটা ঝামেলা থাকতে পারে, সেটা হচ্ছে দেখেন পর্বত এবং পাহাড়, পর্বত ও শৃঙ্গ। দেখেন, একটা পর্বতের সর্বোচ্চ চূড়ার নামই হচ্ছে শৃঙ্গ। এটা নিয়ে কনফিউশনের তো কিছু নাই। আপনি বই কোচিংয়ের সাথে যোগাযোগ করে প্যানাসিয়া পাবলিকেশনের অনলাইন পেজে 2-1 দিনের মধ্যে বই আসবে আর কি। হ্যাঁ, বই যেগুলো আসছিল ওগুলো শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপরে আসেন, এরপরে আমাদের 11 পেজ গেল, তারপরে হচ্ছে কি গেল 12 নম্বর পেজ। এই পুরোটা কিন্তু আমাদের পড়তে হবে, 12 নম্বর পেজ। তারপরে এখানে আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে নদী সম্পর্কিত সব তথ্য দেখবেন। তারপরে 15 নম্বর পেজে একটু আমরা যাই। 15 নম্বর পেজে এখানে পড়তে হবে আপনাদের এই যে চট্টগ্রাম, এই যে পুরাতন নাম এবং বর্তমান নাম, ঠিক আছে, পুরাতন নাম এবং আমি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপর হচ্ছে পুরাতন নাম এবং বর্তমান নাম। চট্টগ্রামের পুরাতন নাম পড়বেন, ঢাকা পড়বেন, এই যে তারপরে হচ্ছে বরিশাল পড়বেন, তারপরে কুষ্টিয়া, তারপরে হচ্ছে মহাস্থানগড়, তারপরে হচ্ছে কুমিল্লা, তারপরে হচ্ছে নোয়াখালী, হ্যাঁ, তারপরে হচ্ছে ভোলা, সিলেট, গাজীপুর, মুন্সিগঞ্জ, তারপরে হচ্ছে আপনার রাঙামাটি, ঠিক আছে, তারপরে হচ্ছে শরীয়তপুর, এই যে তারপরে হচ্ছে আরেকটা বিষয় পড়বেন, সেটা হচ্ছে যশোর থেকে একদম দিনাজপুর পর্যন্ত, ঠিক আছে। গাইবান্ধা পড়বেন, তারপরে লালবাগ দুর্গ। আরেকটা বিষয় আছে এখানের, এই যে বৃহত্তম, বাংলাদেশের বৃহত্তম যেগুলো আছে এগুলো একবার চোখ বোলাবেন, আপনারা পারবেন। তারপরে এটা হচ্ছে বাংলাদেশের এই যে কি বলে এটা, ভৌগোলিক উপনামগুলো একবার চোখ বোলাবেন, পেরে যাবেন। এগুলো সহজ খুবই, আর কঠিন কিছু না। তারপর আরেকটা বিষয় হচ্ছে 15 নম্বর 16 নম্বর পেজ একটু দেখেন। স্মার্ট বাংলাদেশ তেমন পড়ার দরকার নাই, পরীক্ষায় কম আসবে আর কি। ও স্যার, নদীর প্রীতি বণিক, নদীর মোহনা হচ্ছে নদী যেখানে সাগরের সাথে মিশে, ঠিক ওই জায়গাটার নামই হচ্ছে মোহনা। স্যার, দ্বীপ এবং বদ্বীপ, দ্বীপের চারদিকে পানি থাকবে, আর বদ্বীপ হচ্ছে আপনার বদ্বীপ হচ্ছে পলি দ্বারা গঠিত কোনো ভূমিকে বদ্বীপ বলা হয়। পলি দ্বারা গঠিত কোনো ভূমিকে হচ্ছে বদ্বীপ বলা হয়। অর্থাৎ বদ্বীপ সবসময় উৎপন্ন হয় মোহনা অঞ্চলে, যেখানে নদী সাগরের সাথে মিলিত হয়, সেই জায়গায় কি উৎপন্ন হয়, আপনার বদ্বীপ উৎপন্ন হতে পারে। বদ্বীপের প্রতীক হচ্ছে বয়ের মতো, কিন্তু বদ্বীপ যে সবসময় বয়ের মতো দেখতে হবে এমন কোনো কথা নাই। তারপর আসেন, তাহলে এখানে কি আসলো, স্মার্ট বাংলাদেশ, জনশুমারি কি পড়বেন আমি বলে দিয়েছি। তারপরে হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। এরপরে আসেন, এখানে অর্থনৈতিক সমীক্ষা গেল। এখানে আরেকটা বিষয়, সেটি হচ্ছে এই যে কৃষি সামাজিক নিরাপত্তার পরে হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য কর্মসূচিতে একটা জিনিস চেঞ্জ করতে হবে, এই জিনিসটা চেঞ্জ করতে হবে। এখানে ইপিআই 10টি রোগ নির্মূলের কথা বলা হয়েছে, তাই না? এখানে কি হবে, এখানে আরেকটা রোগ হবে, আরেকটা টিকা, অর্থাৎ আরেকটা টিকা যুক্ত করা হয়েছে, অর্থাৎ 11টি টিকা হবে। কয়টি টিকা হবে? 11টি টিকা, ঠিক আছে। ওকে, 11টি টিকা, ঠিক আছে। অর্থাৎ না, এখানে শীটে হচ্ছে আমাদের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা, মানচিত্রে যেটা সর্বোচ্চ শৃঙ্গ ওটা হচ্ছে অফিসিয়ালটা, এখানে আনঅফিসিয়াল একটা সর্বোচ্চ শৃঙ্গের কথা বলা হয়েছে, ঠিক আছে। ওকে, তারপরে দেখেন ইপিআই 10টি, এখানে হচ্ছে 11টি টিকা হবে, এবং সর্বশেষ যেই টিকা সেটির নাম হচ্ছে, এটা হচ্ছে 15 নম্বর, কি বলে 15 নম্বর না, এটা 17 নম্বর পেজ, 17 অর্থাৎ লাস্ট পেজ, আমাদের আলোচনার লাস্ট পেজ। এখানে 11 নম্বর যে টিকাটা হবে সেটির নাম হবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তাহলে 10টার পরে আরও একটা যুক্ত হয়েছে, এটার নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস।
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? তাহলে এরপরে জেনে রাখা ভালো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জেনে রাখা ভালোগুলো প্রশ্ন পড়ে রাখবেন এবং নেক্সট ক্লাসে টিচারকে প্রশ্ন করবেন। একটা জায়গার নাম লাইবেরিয়ার। হ্যাঁ, আর কি? খাড়ি অঞ্চল ও লিটল বাংলাদেশ। আচ্ছা, খাড়ি অঞ্চল, লিটল বাংলাদেশ। আচ্ছা, লিটল বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বাংলাদেশের এই লিটল বাংলাদেশ নামে একটা জায়গা আছে, বুঝতে পেরেছেন? সেভেন সিস্টার্স মনে রাখার টেকনিক লাগবে, মানচিত্র থেকে দেখে নেবেন আপনারা। ঠিক আছে, আমিত্রি নামে আম, আমিত্রি নামে আম, এটা লিখলে আপনার সেভেন সিস্টার্সের নামগুলো চলে আসবে, আমিত্রি নামে আম। তাহলে প্রশ্ন করেন, আমি প্রশ্নের কিছু আনসার দিয়ে আমরা ক্লাস শেষ করব। ঠিক আছে, আমাদের স্লাইডটা আপনাদের কাছে চলে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তাজিং, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে শৃঙ্গ, সেই শৃঙ্গ হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যেটা স্বীকৃত সেটি হচ্ছে তাজিংডন বা বিজয়, অর্থাৎ এটার আরেকটা নাম বিজয় বা তাজিংডন। এখন আনঅফিসিয়াল যেটা সেটি হচ্ছে সাকা হাফং। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ শৃঙ্গ, এখনও এটা আমাদের সরকারিভাবে গেজেটেড হয় নাই। স্মার্ট বাংলাদেশ আপনারা একবার রিডিং পড়বেন, প্রশ্ন বেশি আসার সম্ভাবনা কম আর কি। স্যার মানচিত্রটা পড়বেন কিভাবে? মানচিত্রটা হচ্ছে আমাদের টেবিলে রাখবেন, আপনাদের টেবিলে রাখবেন, টেবিলে রাখার পরে এটাকে দেখবেন, অর্থাৎ এখান থেকে আপনি যদি আপনি দ্বীপ পড়েন তাহলে একটা সাতক্ষীরা থেকে ধরবেন, সাতক্ষীরা থেকে দ্বীপ, চর যা যা আছে, এখানে বিভিন্ন সমুদ্র সৈকত আছে, এগুলো পড়বেন। আপনার অনেকেই প্রশ্ন করতেছেন, হ্যাঁ, হাওরের এবং বাউরের মধ্যে পার্থক্য দেখেন। হাওর সৃষ্টি হয় ভূমিকম্পের মাধ্যমে, ওই যে আমরা বললাম ডিপ্রেশন এরিয়া বাংলাদেশের, অর্থাৎ ভূমিকম্পের ফলে যদি কোনো শিলাখণ্ড নিচ থেকে সরে যায় তাহলে ওই এলাকাটা গামলার মতো হয়ে যায়, এভাবে কি তৈরি হয়? হাওর তৈরি হয়। আবার যদি দেখা যায় কোনো নদীর গতিপথ পরিবর্তন হয়েছে কিংবা কোনো নদী পরিত্যক্ত হয়ে গিয়েছে, তাহলে সেই যেখানে খালি জায়গা আছে ওখানে পানি জন্মে যেই জলরাশি তৈরি করে এটির নাম হচ্ছে বাউর। তাহলে আপনারা শীটটা রিডিং পড়বেন ভালো মতো রিডিং পড়বেন। রিডিং পড়ার পরে আমি যে বিষয়গুলোতে গুরুত্ব দিতে বলছি এই বিষয়গুলো একটু দেখবেন, আর আমাদের শীটের পিডিএফটা আপনার কাছে চলে যাবে। ঠিক আছে, আর ছিটমহল মানে হচ্ছে কোনো একটা রাষ্ট্রের ভেতরে অন্য একটা রাষ্ট্রের ভূখণ্ড থাকলে তাকে বলা হচ্ছে ছিটমহল। আর ওই যে টিকার যে 11 নম্বর যে টিকা, সেটির নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। বরিশাল অবশ্যই উপকূলীয় অঞ্চল, বরিশাল হচ্ছে বদ্বীপ বাংলাদেশের সক্রিয় বদ্বীপের অংশ এবং হচ্ছে এটা উপকূলীয় অঞ্চলেরও একইভাবে অংশ। অর্থাৎ আপনাদের কাছ থেকেই তো সাফা হাফং এইটাই আনসার চাইবে পরীক্ষায়, এটা আসলে তো এটাই আনসার করতে হবে, এটাই আপনাদের কাছ থেকে আনসার চাইবে, এই জন্য এটা আনসার দিতে হবে পরীক্ষায় আসলে। এবং গতবার হচ্ছে এটা বিইউপিতে পরীক্ষায় আসছে, বুঝতে পারছেন? তাহলে আনসার করবেন আপনারা কোনটা? সাফা হাফং। আর 11 নম্বর যে টিকা এটার নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। অর্থাৎ আমাদের বাংলাদেশের প্লাবন সমভূমি হচ্ছে আমাদের বাংলাদেশের যে বড় বড় নদীগুলো আছে, ব্রহ্মপুত্র আছে, মেঘনা আছে, পদ্মা, যমুনা, এই যে তাদের বিধৌত যে অঞ্চল, এটাকে কি বলা হচ্ছে? প্লাবন সমভূমি বলা হচ্ছে। ঠিক আছে, তারপর আরেকজন জিজ্ঞেস করেছেন খাড়ি অঞ্চল। খাড়ি অঞ্চল আপনারা আনসার করবেন, আমি আগেও বলেছি আনসার করবেন সাকা হাফং। ঠিক আছে, তারপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে খাড়ি অঞ্চল, যেটা একটা নদী যখন সাগরে পতিত হয় ঠিক ওই জায়গাটাকে বলা হচ্ছে মোহনা। তাহলে মোহনা কিন্তু অনেক বড় হতে পারে এবং মোহনার যে ছোট্ট অংশ, মোহনার যে সবচেয়ে বড় অংশ তাকে বলা হচ্ছে খাড়ি অঞ্চল। কি বলা হচ্ছে? খাড়ি অঞ্চল বলা হচ্ছে। আচ্ছা, বই কবে আসবে আমি জানি না, বই আপনারা হচ্ছে প্যানাসিয়া পেজের সাথে আপনারা কথা বলে বই কবে আসবে সেটা ঠিক করে নেবেন। হ্যাঁ, বঙ্গবন্ধু নিয়ে কি কোনো জিকে থাকবে? না, থাকবে না। ঠিক আছে, তাহলে আপনাদের পরবর্তী কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে, আমরা ক্লাস শেষ করছি। ও আচ্ছা, আরেকটা বিষয়, খাড়ি অঞ্চল মানে হচ্ছে মোহনার যে নদীর মোহনার যে বড় অংশটা তাকে বলা হচ্ছে খাড়ি অঞ্চল। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, যেভাবে নির্দেশনা দিয়েছি সেভাবে পড়াশোনা করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।